হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বংমিস্ট্রি। তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম একদম সামনে রয়েছে তোমাদের জন্য। তাই বায়োলজির একটা তোমরা বলেছিলে যে ওয়ান শট রিভিশন ক্লাস দরকার। তাই স্যার, আমাদের কৌস্তব স্যার বায়োলজি টিচার, তোমরা জানো স্যারের সম্বন্ধে আগে বলেছি। আজকে তোমাদের রেসপিরেশন বা শ্বসন চ্যাপ্টারটা ডিসকাস হবে। ওয়ান শট ভিডিও, পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওতেই কভার হয়ে যাবে। খুব সুন্দর করে স্যার বুঝিয়ে শুনিয়ে সুন্দর করে পড়িয়েছেন, পুরো ডায়াগ্রাম দিয়ে যেগুলো যেখানে দরকার সমস্ত কিছু কিন্তু ডিটেইলে ডিসকাস করে দিয়েছেন স্যার। মনে হয় যে এই চ্যাপ্টারটা যদি তোমরা এখান থেকে সুন্দর করে যদি রেডি করো তাহলে এর থেকে আর বাইরে কোশ্চেন যাবে না। ঠিক আছে, তো স্যার আপনি কন্টিনিউ করুন। তো স্যার তো বলে দিয়েছেন আমার সম্পর্কে, তাহলে বেশি সময় ওয়েস্ট না করে শুরু করা যাক আজকের টপিক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে 11-এর সেকেন্ড সেমিস্টারের টপিক রেসপিরেশন বা শ্বসন সম্পর্কে। তাহলে দেখা যাক আমাদের আজকের টপিক শুরু করা যাক। তাহলে রেসপিরেশন, দেখো রেসপিরেশন পড়ার আগে আমাকে একটু জানতে হবে যে রেসপিরেশন কী জিনিস। এবার তোমরা খাবার খেয়েছো, হয়তো এক্ষুনি খাবার খেয়ে বসছো। এবার তুমি যে কোনো খাবার খাও না কেন, সেটা গ্লুকোজ হতে পারে, সেটা প্রোটিন হতে পারে, সেটা ফ্যাট হতে পারে, যে কোনো খাবার, সমস্ত খাবার আমাদের কোষের মধ্যে যাওয়ার পর তাকে তো ভাঙতে হবে, নাহলে তো সে খাবার খাওয়ার কোনো লাভ নেই। কারণ আমরা জানি যে খাদ্য আমাদের শক্তি দেয়। এই যে শক্তি দেয়, এই শক্তি দেওয়ার জন্য খাদ্যকে আগে ভাঙতে হবে। খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিকে আগে আমাকে তাপ শক্তি বা অন্য কোনো গতিশক্তিতে রূপান্তরিত হতে হবে। তাহলে এই রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি না শ্বসন বা রেসপিরেশন। তাহলে সংজ্ঞা যদি আমরা দেখি, যে প্রক্রিয়ায় কোষের মধ্যস্থিত জৈব পদার্থ বা জৈব খাদ্যবস্তু জারিত হয়ে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তিতে বা তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং বিভিন্ন বিপাক্রিয়াতে আমাদের সাহায্য করে এবং আমাদের বৃদ্ধিতেও সাহায্য করে, এই রকমের প্রক্রিয়াকে বলা হচ্ছে কিনা শ্বসন। হলো, শ্বসনের ফলে কি উৎপন্ন হয় না, শ্বসনের ফলে আমাদের উৎপন্ন হয় জল এবং কার্বন ডাইঅক্সাইড। শ্বসনের ফলে আমাদের উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং জল। এবারে শ্বসন হচ্ছে আমাদের কি এক ধরনের অপচিতিমূলক বিক্রিয়া। এবার তোমরা পড়েছিলে নিশ্চয়ই অপচিতি উপচিতিমূলক বিক্রিয়ার নাম। ঠিক, অপচিতি কথার অর্থ হচ্ছে কি না, যখন কোনো বড় জিনিস ভেঙে ছোট ছোট জিনিসে পরিণত হয়। মানে আমি যদি একটা এখানে দেখাই, ধরো এটা একটা বড় জিনিস, এই বড় জিনিস যদি ভেঙে ছোট ছোট জিনিসে রূপান্তরিত হয়, মানে যেটা হচ্ছে ধ্বংস হচ্ছে, তাকে আমরা বলবো কি না অপচিতিমূলক বিপাক। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে খাদ্য ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হচ্ছে, তাহলে কি হচ্ছে, খাদ্যটা ভেঙে যাচ্ছে, মানে বড় গ্লুকোজ বা অন্য কোনো খাদ্য যেগুলো সেগুলো ভেঙে যাচ্ছে। এই জন্য একে বলা হয় কি না অপচিতিমূলক বিপাক। আর শ্বসনকে আমরা বলে থাকি কিনা শক্তিমোচী প্রক্রিয়া। এটা মানে কি শক্তিমোচী প্রক্রিয়া? শক্তিমোচী মানে হচ্ছে শক্তি বেরাবে। শ্বসনের মাধ্যমে দেখো যেরকম কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়, সেরকম কিন্তু শ্বসনের ফলে আমাদের শক্তিও উৎপন্ন হয়, যে শক্তিটা আমাদের বিভিন্ন কাজ করতে সাহায্য করে। যেমন দেখো আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমি এখন ঘর থেকে বেশ খেটে এসেছি, তো এই যে আমার যে কথা বলার যে শক্তি, এটা আসছে কোত্থেকে না আমার যে যে খাদ্যটা খেয়েছি আমি, সেই খাদ্য ভেঙে আমাকে শক্তি দিচ্ছে। এই জন্য আমরা শ্বসনকে বলি কি না শক্তিমোচী প্রক্রিয়া, বা এর ইংলিশ যদি বলি এক্সারগনিক রিয়াকশন। এক্সারগনিক রিয়াকশন, যার কথা অর্থ হচ্ছে না শক্তি উৎপন্ন হবে এখানে। ঠিক আছে, এবারে আমরা অনেক সময় শ্বসনকে শ্বাসকার্যের সঙ্গে গুলিয়ে ফেলি। দেখো শ্বসন আলাদা জিনিস আর শ্বাসকার্য কিন্তু আলাদা জিনিস। দুজন একে অপরের সঙ্গে জড়িত আছে ঠিকই, কিন্তু দুজন কিন্তু আলাদা প্রক্রিয়া। শ্বাসকার্য কোনটা? এই যে প্রশ্বাস নিলাম নিঃশ্বাস ছাড়লাম, এটা হচ্ছে শ্বাসকার্য। এটা এক ধরনের কি ভৌত প্রক্রিয়া তো। আর শ্বসন যেটা, শ্বসন হচ্ছে কিনা কোষের মধ্যে ঘটে, সেটা আমরা বুঝতে পারবো না, সেটা আমাদের কোষের মধ্যে ঘটছে। তাহলে শ্বসন যদি আমাদের জৈব রাসায়নিক প্রক্রিয়া হয়, শ্বাসকার্য হচ্ছে আমাদের কি না ভৌত প্রক্রিয়া। আর শ্বসন যদি অন্তঃকোষীয় প্রক্রিয়া হয়, তাহলে এটা হচ্ছে আমাদের শ্বাসকার্য হবে কি বহিঃকোষীয় প্রক্রিয়া। এই যে বেরিয়ে গেল আমাদের কোষের বাইরে থেকে, আমাদের দেহের বাইরে থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, চলো দেখতে পাচ্ছ এখানে একটা কোষ দিয়েছি আমি, এখানে একজন মানুষকে প্রশ্বাস নিঃশ্বাসের জন্য দেখাচ্ছি। তাহলে এটা হয়ে গেল আমাদের শ্বসন, এই হয়ে গেল আমাদের শ্বসন হচ্ছে এখানে, আর শ্বাসকার্য হচ্ছে এইটা আমাদের। বুঝতে পারলে? চলো এবারে
আমরা আসছি কিনা শ্বসনের গুরুত্ব কি, কেন আমাদের শ্বসন প্রয়োজন। দেখো, শ্বসনে কিন্তু অনেকগুলো গুরুত্ব আছে। তার মধ্যে প্রথম গুরুত্ব কি না, শ্বসন আমাদের শক্তি উৎপন্ন করে। যেটা পড়েছিলাম আমরা যে শ্বসন আমাদের শক্তি উৎপাদনে সাহায্য করছে। তাহলে প্রথম হচ্ছে আমাদের শক্তির মুক্তি ঘটায় একটা। আরেকটা কি, শ্বসনের সংজ্ঞার একদম প্রথম লাইনে লেখা ছিল শ্বসন প্রক্রিয়ায় খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়। মানে কি হচ্ছে, শক্তি রূপান্তর হচ্ছে। তো তাহলে আরেকটা হয়ে গেল আমাদের শক্তি রূপান্তর, আর কি হচ্ছে না, গ্যাসের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। দেখো, আমরা অক্সিজেন নিই, তারপর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তাহলে কি হচ্ছে, গ্যাস ঢুকছে, গ্যাস বেরোচ্ছে, আর এই অক্সিজেন আমাদের শ্বসন প্রক্রিয়াতেও সাহায্য করছে। এই জন্য বলা হয় যে এটা আমাদের গ্যাসের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অক্সিজেন আমরা নিই, কোষের মধ্যে শ্বসন হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটা আমার দেহের বাইরে বেরিয়ে যায়। তাহলে গ্যাসের ভারসাম্য নিয়ন্ত্রিত হলো। ব্যাস, এবারে আমরা আসছি কি না, শ্বসনের জন্য মুখ্য পদার্থটা কোনটা, কোন জিনিসটা আমাদের খাদ্যের, কোন জিনিসটা আমাদের কোষের জন্য মেন প্রয়োজন। দেখো, যে কোনো খাবার খাও না কেন তুমি, সেটা তুমি ভাত খেতে পারো, মাংস খেতে পারো, তুমি মাখন খেতে পারো, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জাতীয় যে কোনো খাবার তুমি খাও না কেন, কোষ কিন্তু সবসময় একজনকেই প্রিফার করবে, মানে একজনকেই সে নিজের শ্বসন বস্তু হিসেবে ইউজ করবে। কাকে না, তুমি নামটা জানো, সরল শর্করা বা গ্লুকোজকে। দেখো, কোষ কিন্তু সবসময় গ্লুকোজকে প্রেফার করে, যেহেতু সরল শর্করা ভাঙতেও ইজি হয়, এই জন্য কোষ সবসময় চায় যেন সে গ্লুকোজ পাক। এমনকি তুমি যাই খাবার খাও না কেন, প্রথমে সেটা গ্লুকোজে পরিণত হবে, তারপরে কিন্তু সেটা আমাদের কোষ ইউজ করবে। হলো, তাহলে গ্লুকোজ হচ্ছে আমাদের প্রথম প্রধান শ্বসন বস্তু। এবারে আসি না, কোষীয় শ্বসনকে আমরা ক ভাগে ভাগ করি। কোষীয় শ্বসনকে আমরা ভাগ করি দু ভাগে। একটাকে বলা হয় কি না সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন, আরেকটাকে বলা হয় কি না অবাত শ্বসন বা অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। এদের মধ্যে পার্থক্যটা বুঝে নেওয়া যাক যে কি জিনিস এই সবাত আর অবাত। দেখো, সবাত, এখানে বাত কথার অর্থ কি বলতো, বাত কথার অর্থ মনে রাখবে বায়ু। বাত কথার অর্থ হচ্ছে বায়ু, বায়ু। আর বায়ু কথার অর্থ এই এখানকার কনটেক্সটে, মানে এখানকার যুক্তিতে যদি বলি, তাহলে এখানে হচ্ছে অক্সিজেন। তাহলে যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের শহীদ হবে তাকে বলা হবে সবাত শ্বসন, এই জন্য স লেখা আছে। তাহলে অক্সিজেনের শহীদ হলে তাকে বলবো আমরা সবাত শ্বসন। আর তুমি বুঝতেই পারছো যে অবাত মানে কি হবে, অক্সিজেন লাগবে না এখানে আমাদের। তাহলে যে শ্বসন প্রক্রিয়া আমাদের অক্সিজেনের উপস্থিতিতে হয় তাকে বলবো আমরা সবাত শ্বসন, আর যে প্রক্রিয়া আমাদের অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে বলবো কি আমরা অবাত শ্বসন। ঠিক আছে, চলো এবারে একটু সবাত শ্বসন সম্পর্কে একটু পড়ে নিই, কি জিনিস এই সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন। দেখো, সবাত শ্বসনে আমার প্রথম কাজ কি, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি না আমার অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। তাহলে প্রথম পয়েন্ট হলো আমাদের কি না অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। আর কি, যখন সবাত শ্বসন হয় গ্লুকোজ পুরোপুরি ভেঙে যায়, মানে সম্পূর্ণরূপে জারিত হয়ে যায়। সম্পূর্ণরূপে জারিত হয়ে গেলে গ্লুকোজ থেকে সমস্ত শক্তি বাইরে বেরিয়ে আসে। তাহলে আমাদের খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হয়, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়, আর হচ্ছে শ্বসন বস্তুর শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটে, পুরোটাই ভেঙে যায়, সম্পূর্ণ মুক্তি ঘটে। ঠিক আছে, আচ্ছা হয় কোথায়, এই যে সবাত শ্বসন বলছি না আমরা, আমাদের দেহে সবাত শ্বসন দু জায়গায় ঘটে। মানে আমি যদি পুরো কোষ ধরি, আমরা কোষের মধ্যে তো ঘটছে এগুলো, কোষের মধ্যে আমাদের দুটো জায়গা ধরে নিতে হবে যেখানে যেখানে আমাদের সবাত শ্বসন হচ্ছে। কোথায় হয়, প্রথম পর্যায়টা হয় আমাদের কোথায় না সাইটোপ্লাজম। কোষের সাইটোপ্লাজম জানো তোমরা, যে প্রোটোপ্লাজমের যে তরল অংশ যার উপর বাকি অঙ্গাণুগুলো ভেসে আছে তার মধ্যে হয়। তাহলে প্রথম পর্যায় হয় আমার সাইটোপ্লাজমের মধ্যে, আর দ্বিতীয় পর্যায় যেটা সেটা হয় আমাদের কোথায় না মাইটোকন্ড্রিয়ার মধ্যে। দেখো, মাইটোকন্ড্রিয়া যখন আমরা পড়েছিলাম না, মনে পড়ছে, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলে থাকি কোষের শক্তিঘর, হ্যাঁ না? তাহলে শক্তিঘর মানে কি, নিশ্চয়ই শক্তি উৎপন্ন করছে। তো শ্বসনের সেকেন্ড পর্যায়ে কিন্তু আমার হয় কোথায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, দিয়ে আমাদের পুরো যে গ্লুকোজটা পুরোটাই ভেঙে যায়, দিয়ে শক্তি উৎপন্ন করে। আর শক্তি কি রূপে উৎপন্ন করে না এটিপি রূপে উৎপন্ন করে। ঠিক আছে, এটিপি রূপে আমাদের শক্তি উৎপন্ন করে।
চলো এবার একটু এর রিয়াকশনটা দেখে নেওয়া যাক, মানে রাসায়নিক সমীকরণটা। এটা তোমাদের পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেনে আসে যে সবাদ শোষণ কাকে বলে, রাসায়নিক সমীকরণের মাধ্যমে দেখাও। তাহলে প্রথমে নিয়ে নিলাম আমাদের এটা গ্লুকোজ, তাহলে গ্লুকোজ অক্সিজেন উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয় কি তৈরি করলো, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর জল। আর এই বাবাজিকে এ হচ্ছে আমাদের এনার্জি, এটা হচ্ছে আমাদের এনার্জি বা শক্তি, এ হচ্ছে আমাদের শক্তি। এবারে কোশ্চেন হচ্ছে কত শক্তি, শক্তির একক তো আছে, আর কত শক্তি, কত তাপ উৎপন্ন হচ্ছে, তাপের একক আমাদের দেখতে হবে না। শক্তি উৎপন্ন হয় এখানে 686 কিলো ক্যালোরি। কত? 686 কিলো ক্যালোরি। তাহলে গ্লুকোজ অক্সিজেন উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে, সাথে উৎপন্ন করে আমার 686 কিলো ক্যালোরি শক্তি। যে শক্তিটা আমাদের বিভিন্ন কাজ করতে কাজে লাগে। আমাদের দেহের তাপের জন্য সে দায়ী, মানে উষ্ণতার জন্য, আমাদের অন্যান্য কাজ করতে এই যে কথা বলছি সেটার জন্য দায়ী। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সবাদ শোষণে গেল। এবার আসি আমার সবাদ শোষণের ভাই অবাধ শোষণ। দেখো অবাধ শোষণ মানে কি বললাম না, যে শ্বসন প্রক্রিয়া আমাদের অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, মানে এখানে আমাদের অক্সিজেন লাগবে না। তাহলে প্রথম লিখে দাও তাহলে যে আমাদের অক্সিজেন লাগবে না, অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটছে। আর অক্সিজেনের অনুপস্থিতিতে হচ্ছে মানে খাদ্য কিন্তু আংশিকভাবে ভাঙবে, সম্পূর্ণ ভাঙার সুযোগ নেই তার কাছে। হলো, তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি না, খাদ্যবস্তু আমাদের আংশিকভাবে জারিত হয়। এবার তুমি যদি ভাবো যে কোনো জিনিস যদি সম্পূর্ণ ভাঙে তাহলে সব শক্তি বেরাবে, যদি হাফ ভাঙে তাহলে কি সব শক্তি বেরাবে? অবশ্যই বেরাবে না, তাহলে কম শক্তি বেরাবে। তাহলে আমাদের খাদ্য মধ্যস্থ শৈতিক শক্তির আংশিক মুক্তি ঘটে। কি ঘটে না, আংশিক মুক্তি, সম্পূর্ণ মুক্তি কিন্তু ঘটে না। হলো, আর কি কার দেখা যায়? এবার কোশ্চেন হচ্ছে স্যার অবাধ শোষণ তাহলে কার দেখা যাবে? দেখো অবাধ শোষণ দেখা যায় আমাদের অবাধ শোষণকারী ব্যাকটেরিয়ার মধ্যে। সব ব্যাকটেরিয়া কিন্তু অবাধ শোষণ মানে সবাধ শোষণ করেন। অনেক ব্যাকটেরিয়া এমনও আছে যার কিন্তু অক্সিজেন লাগে না, মানে খুব কম লাগে, না হলে লাগেই না। তাদেরকে বলা হচ্ছে কি না অবাধ শোষণকারী ব্যাকটেরিয়া। তো তার দেখা যায়, আমাদের দেহতেও কিন্তু দেখা যায়। কখন বলো তো? নর্মালি কিন্তু হচ্ছে না। তুমি ধরো এই ক্রিকেট খেলে এলে বা দৌড়ে দৌড়ে এলে, তখন দেখবে বা অনেকক্ষণ ধরে এটা কোনো কাজ করছো, কি হয় আমরা একটু পরিশ্রান্ত হয়ে যাই, তো ওই সময়টা হয় আমাদের অবাধ শোষণ। মানে কি হচ্ছে, অক্সিজেন আসছে না ভালো করে, তাহলে কোষে অক্সিজেনের অভাব ঘটছে, তখনই হয়ে যাবে আমাদের অবাধ শোষণ। ঠিক আছে, তাহলে গেল এটা আমাদের অবাধ শোষণে। রিয়াকশনটা দেখে নিই অবাধ শোষণে। দেখো ফার্স্টে এসে গেল আমাদের গ্লুকোজ। তাহলে যেহেতু আমরা জানি যে প্রধান শ্বসন বস্তু গ্লুকোজ, তাহলে আমাদের গ্লুকোজ C6H12O6, সেটা আমার ভেঙে হয়ে যাচ্ছে অ্যালকোহল C2H5OH। C2H5OH নিশ্চয়ই তোমরা জানো এটা কার সংকেত? ইথাইল অ্যালকোহলের সংকেত। আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সঙ্গে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা কিন্তু খুব কম। খুব কম মানে কত বলবো বলো তো? সবার শোষণে ছিল 686 কিলো ক্যালোরি, এখানে মাত্র 50 কিলো ক্যালোরি। মানে কতটা কম বুঝতে পারছো? মাত্র 50 কিলো ক্যালোরি, মানে হাফেরও হাফ, মানে 12 গুণ কম। এটা ধরে নিতে পারো 12 গুণ কম তার থেকে। কত কম ভাবো না, আংশিক মুক্তি ঘটছে তো অবশ্যই কমই হবে। এবারে আসি আরেকটা প্রক্রিয়া যাকে বলি আমরা সন্ধান বা ফার্মেন্টেশন। দেখো এই প্রক্রিয়াতেও কিন্তু আমাদের অক্সিজেন লাগে না, কিন্তু এখানে স্পেশালিটি কি, এখানে বিভিন্ন ধরনের উপজাত পদার্থ উৎপন্ন হয়। উপজাত পদার্থ কথা অর্থ হচ্ছে যে গ্লুকোজ ভেঙে গেলে সেখান থেকে হয় অ্যালকোহল তৈরি হবে, না হলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, না হলে আমাদের ঘরে যে ভিনিগার পাও অ্যাসিটিক অ্যাসিড সেটা তৈরি হতে পারে, মানে বিভিন্ন উপজাত পদার্থ তৈরি হতে পারে। এই রকমের কেসকে বলা হচ্ছে কিনা সন্ধান বা ফার্মেন্টেশন। ঠিক আছে, দেখো তাহলে কি প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন বস্তু বিশেষ উৎসেচকের প্রভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব অ্যাসিড বা অন্যান্য বিভিন্ন উপজাত পদার্থ তৈরি করে, তাকে বলা হচ্ছে কি আমাদের না সন্ধান বা ফার্মেন্টেশন। বুঝছে? ওকে, আচ্ছা সন্ধান ক প্রকার? দেখো কি প্রোডাক্ট তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে সন্ধানকে আমরা ভাগ করি। তাহলে সন্ধানকে যদি ভাগ করি কি প্রোডাক্ট হিসেবে, তাহলে যদি অ্যালকোহল তৈরি করে তাকে বলবো আমরা কোহল সন্ধান। আর যদি ল্যাকটিক অ্যাসিড, মানে কোথা থেকে গো ল্যাকটিক অ্যাসিড? দইতে তো,
যদি ল্যাকটিক অ্যাসিড তৈরি করে তাকে বলবো আমরা কিনা ল্যাকটিক অ্যাসিড সন্ধান। বুঝছে? তা দেখা যাক এদের সম্পর্কে একটু দেখে জেনে নেওয়া যাক কি জিনিস এটা। চলো, তো ফার্স্টে আসছে কে না, কোহল সন্ধান। দেখো কোহলের সঙ্গে কিন্তু বিরাট কোহলি করবে না, আবার কোহল কোহলি এরকম ভাববে না আবার, কিন্তু কোহল মনে হচ্ছে এখানে কিন্তু অ্যালকোহল। দেখো তাহলে বুঝতেই পারছো যে সন্ধান প্রক্রিয়ায় আমাদের অ্যালকোহল তৈরি হবে গ্লুকোজ থেকে, তাকে বলবো আমরা কোহল সন্ধান। আর অবশ্যই এই কোহল সন্ধানের জন্য আমাকে একটা ছত্রাক চাই, মানে একটা অণুজীব চাই। অণুজীবটার নাম তোমরা শুনেছো নিশ্চয়ই, ইস্ট। ইস্ট একটা ছত্রাক আমাদের ইস্ট। তো ইস্ট জাতীয় ছত্রাক অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ থেকে তৈরি করে কিনা ইথাইল অ্যালকোহল। আর তার জন্য একটা উৎসেচক সে বের করে, যে উৎসেচকটার নাম হচ্ছে জাইমেজ। এখানে একটা উৎসেচক লাগে যার নাম হচ্ছে আমার কি না, জাইমেজ। জাইমেজ জাইমেজ উৎসেচক আমার দরকার পড়ে। ঠিক আছে, জাইমেজ উৎসেচকের প্রভাবে কি করে না, ইস্ট শর্করাকে ভেঙে দিয়ে তৈরি করে কি অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড। অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এই একই জিনিসটা তোমরা না, জানি না তোমরা সবাই পান্তা খাও নাকি ঘরে। পান্তা যখন ভিজে রেখে দেওয়া হয়, মানে চাল যখন ভিজে রেখে দেওয়া হয়, দেখবে পরের দিন বাবল তৈরি হয়ে যায়, মানে বাটির উপরে বাবল তৈরি হয়ে যায়। কেন বলতো? কারণ অক্সিজেন তো পাচ্ছে না আমাদের শর্করা। যখন ওই জলের ভেতর যখন আমার এই গ্লুকোজটা জারিত হচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, মানে অবাত শোষণ তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, দিয়ে উপরে বাবল তৈরি হয়ে যায়। তো সেই জিনিসটা আমার, ওটা সন্ধান, এক ধরনের সন্ধান প্রক্রিয়া। তাহলে এই গেল আমাদের অ্যালকোহল প্রস্তুতি। এরপরে আসছি আমাদের ল্যাকটিক অ্যাসিড সন্ধান। তো নাম শুনে বুঝতে পারছো যে ল্যাকটিক অ্যাসিড সন্ধান মানে কি তৈরি করবে না, ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। আর ল্যাকটিক অ্যাসিড কোত্থেকে তৈরি হয়, মানে কোথায় থাকে? আমরা জানি যে আমরা যে দই খাই, টক দই হোক বা মিষ্টি দই হোক, যাই দই হোক, দই খাই তো আমরা। এই দইয়ের মধ্যে থাকে আমাদের দুধ থেকে যখন দই হয় তখন ল্যাকটোজ মানে কনভার্ট হয়ে যায় কিসে, ল্যাকটিক অ্যাসিড। তাহলে এটাও হয় আমাদের অক্সিজেন অনুপস্থিতিতে। তো এটা একটা সন্ধান প্রক্রিয়া। আর এতে আমরা যে ব্যাকটেরিয়ার নাম শুনে থাকি সবসময়, ল্যাক্টোব্যাসিলাস, মনে পড়ছে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আমরা অনেক আগে থেকে শুনে আসছি কথাগুলো। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এই দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে। বুঝছে? রিয়াকশন যদি দেখি, তাহলে গ্লুকোজ ভেঙে গিয়ে তৈরি হচ্ছে আমার ল্যাকটেট, মানে ল্যাকটিক অ্যাসিড, সঙ্গে ইথানল, কার্বন ডাইঅক্সাইড আর এটিপি। এটি মানে অল্প অল্প পরিমাণে শক্তি তো তৈরি করেছে, ব্যাস। তাহলে আমাদের উপাদান পদার্থ হয়ে গেল আমাদের ল্যাকটেট, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। এখানে একটা ব্যাপার দেখো, এখানে কিন্তু ল্যাকটেটের সঙ্গে কিন্তু আমার ইথানল তৈরি হয়েছে। এর মানে এইরকম ল্যাকটিক অ্যাসিড সন্ধানকে আমরা বলে থাকি হেটেরো ল্যাকটিক সন্ধান। হেটেরো ল্যাকটিক সন্ধান বা হেটেরো ল্যাকটিক ফার্মেন্টেশন, যেখানে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে না, তৈরির সঙ্গে তার সঙ্গে আমাদের তৈরি হচ্ছে আরো একটা এক্সট্রা কোনো প্রোডাক্ট। যদি এটা শুধু ল্যাকটিক অ্যাসিড তৈরি হতো, তাকে আমরা বলে দিতাম কি না, হোমোল্যাকটিক। আমরা পড়েছি হোমো মানে হচ্ছে সেম, মানে একই রকমের, আর হেটেরো মানে ভিন্ন। বোঝা গেল জিনিসটা? চলো এবারে আসি আমাদের কি না, পেশির ক্লান্তি কাকে বলে। এখন এনার্জি আছে নাকি হাঁপিয়ে গেছো? হ্যাঁ দেখো, আমার তো এখন ভাই এনার্জি পুরো আছে, কিন্তু আমি এখন যদি একটানা ক্লাস করতে থাকি আমারও এনার্জি ডাউন হয়ে যাবে। এই একই জিনিস তোমরা কিন্তু দেখে থাকবে যখন খেলতে যাও, প্রচুর খেলাধুলা করেছো, ক্রিকেট টিকেট খেলেছো, তারপর দেখবে পাটা জোর ব্যথা, ভাই প্রচুর, আর নড়তে পারছি না, হাত পা প্রচুর ব্যথা। এটা হলো কেন? ব্যাপারটা কি হচ্ছে দেখো, তুমি যখন দৌড়াদৌড়ি করছো তখন কি হচ্ছে, তোমার পেশির সমস্ত গ্লাইকোজেন ভাঙছে, বারবার গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে। এই গ্লুকোজ আমাদের শ্বসন বস্তু হিসেবে ইউজ হচ্ছে। কিন্তু তুমি যে এখন দৌড়াদৌড়ি করছো, অক্সিজেনটা আসছে কোথায় ভালো করে? ঠিক তো, অক্সিজেন ঠিক করে আসছে না। তাহলে অক্সিজেন যখন আসছে না, তাহলে তো অক্সিজেনের অভাব হচ্ছে আমাদের পেশিতে। তো পেশি যখন অক্সিজেন পাবে না, তখন চলে যাবে আমার কিসে না, অবাধ শ্বসন প্রক্রিয়া। আর অবাধ শ্বসন প্রক্রিয়া হয়ে যাওয়া মানে পেশিতে জমতে স্টার্ট করবে আমার ল্যাকটিক অ্যাসিড। সেই যে ল্যাকটিক অ্যাসিড বললাম আমরা, সেই ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়া স্টার্ট হয়ে যাবে। ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়া স্টার্ট হয়ে যাওয়া মানে আমাদের পেশিতে শুরু হয়ে যায় ব্যথা, ভাই প্রচুর ব্যথা স্টার্ট হয়ে যাবে। এটাকে আমরা বলে থাকি কিনা পেশির ক্লান্তি। দেখতে পাচ্ছ লোকটাকে হাঁপিয়ে গেছে, ভাই প্রচুর পরিশ্রম করেছে, হাঁপিয়ে গেছে, मैं तो थक गई भाई साहब। দেখো হলো তাহলে আমাদের পেশি ক্লান্তি। এবারে আসি আমরা কি না, সন্ধান প্রক্রিয়ার আমরা প্রয়োগ কোথায় কোথায় করব। আমি যদি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে প্রয়োগ করি তাহলে কোথায় কোথায় ইউজ করতে পারি। দেখো ফার্স্ট তো হয়ে গেল আমাদের অ্যালকোহল প্রস্তুতি, মানে মদ্যশিল্পে। মদ্যশিল্পে কোথায় দেখো কোথায় আমাদের
অ্যালকোহল শিল্প। এই যে অ্যালকোহল শিল্প মদ তৈরি করতে আমাদের ইউজ করা হয়। আর কিসে না দুধ থেকে দই, মানে দুগ্ধ শিল্পে, বিভিন্ন দুগ্ধ শিল্পে আমরা ইউজ করতে পারি, বিভিন্ন দুগ্ধ শিল্পে আমরা ইউজ করতে পারি। আর কিসে ইউজ করতে পারি না, তোমরা পাউরুটি তো খেয়েছো, তোমরা পাউরুটি সবাই খেয়েছে, এমন কোনো পাবলিক নেই যে পাউরুটি খায়নি। তো পাউরুটির জন্য আমরা ইউজ করতে পারি। আমরা জানি যে ময়দা থেকে পাউরুটি তৈরি হয়, ইস্ট দিয়ে দিলে পাউরুটি ফুলে যায়, দিয়ে আমার হয়ে যায় পাউরুটি। তাহলে রুটি শিল্পে আমাদের ইউজ করা যেতে পারে। আর কি, বাড়িতে ফ্রিজের মধ্যে থাকে ভিনিগার, জানো তো, টেস্ট করেছো কোনো সময়? কোনো সময় ভুল করে এখন ঢকঢক করে কোল্ড ড্রিঙ্কসের মতো খেয়ে ফেলবে না, আবার টক টক জিনিস, তার মধ্যে অ্যাসিডিক অ্যাসিড থাকে। তো অ্যাসিডিক অ্যাসিড তৈরি করতে হলে আমাকে অ্যাসিডিক অ্যাসিডের সন্ধান করতে হবে। অ্যাসিডিক অ্যাসিডের সন্ধান করে আমরা তৈরি করতে পারি ভিনিগার, হলো। আর কি, আর একটা ভালো জিনিস আছে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, মানে আমাদের তো ওষুধ প্রয়োজন, বিভিন্ন ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন টেকনিক ইউজ করে বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে। মানে আমরা ওষুধ শিল্পতেও কিন্তু ইউজ করে ফেলতে পারি সন্ধান প্রক্রিয়াকে, তাহলে আমাদের ওষুধ শিল্পতেও কাজে লাগবে, হলো। তাহলে এগুলো হচ্ছে আমাদের সন্ধান প্রক্রিয়া গুরুত্ব, মানে এটা তোমাদের কিন্তু 2 নম্বরের কোশ্চেন থাকে, সন্ধান প্রক্রিয়া গুরুত্ব লেখো বা প্রয়োগ লেখো, হলো। চল, ক্লাসে এগানোর আগে একটু ছোট্ট জিনিস বলে দিই। তোমরা যদি ক্লাস 9-10-এ পড়ো তাহলে অবশ্যই আমাদের ক্লাস 9-10-এর বং মিষ্টি স্কুল টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারো, অবশ্যই জয়েন করো। সেখানে আমাদের কোন ক্লাস কবে হবে তা আপডেট দেওয়া হয়। তোমরা যদি ক্লাস 11-এ পড়ো, যারা ক্লাসটা করছো বুঝতে পারছো, যারা 11-এ পড়ো তারা অবশ্যই আমাদের ক্লাস 11-এর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে। এই যদি জয়েন করতে চাও, লিঙ্ক আমাদের এই ভিডিওর নিচে রয়েছে, নাহলে তোমরা সার্চ করে পেয়ে যেতে পারো। আর ক্লাস 12-এ যারা পড়ছো তারাও অবশ্যই আমাদের ক্লাস 12-এর টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করো, ওকে। আর সোশ্যাল মিডিয়া কেনা ইউজ করে, তোমরা সবাই ইউজ করো সোশ্যাল মিডিয়া, জানা আছে। তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম এসব জায়গাতেও তোমরা আমাদেরকে ফলো করতে পারো। আর অবশ্যই আমাদের প্লে স্টোর থেকে বং মিষ্টি অ্যাপটাকে ডাউনলোড করবে, ঠিক আছে। এই অ্যাপের মধ্যে আমাদের বিভিন্ন কোর্সের কি কি ডিটেলস, সমস্ত কোর্সের ভিডিও সবকিছু এখানে থাকবে আমাদের, অবশ্যই তোমরা জয়েন করো, ওকে। আচ্ছা, এবারে চলে আসি আমরা সামনে এগানোর আগে, এবারে হচ্ছে সবার শোষণের ভেতরে ঢুকবো আমরা। তোমরা জানো গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইটিএস আছে আমাদের। তো এই তিনটাকে ঢোকার আগে আমাদেরকে জানতে হবে একটু উৎসেচকটা একটু ঝালিয়ে নিই। উৎসেচক তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে বায়োমলিকুলসে। তো উৎসেচক জানো তোমরা যে উৎসেচক হচ্ছে এমন প্রোটিনধর্মী পদার্থ যেগুলো আমাদের রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়, মানে জাস্ট সাহায্য করে। যেরকম আমরা টিচাররা রয়েছি, পড়াশোনা তোমরাই করছো, আমরা হচ্ছি অনুঘটক, তোমাদেরকে পড়াশোনাটাকে আরো ভালো করে করার জন্য আমরা রয়েছি। সেরকম আমাদের উৎসেচকও রয়েছে, বিক্রিয়া করছে বিক্রিয়করা, কিন্তু উৎসেচক জাস্ট একটু হেল্প করে দিচ্ছে যে ভাই তুমি একটু জলদি করো, হ্যাঁ। তাহলে আমরা যখন উৎসেচক পড়ি, উৎসেচকে আমরা 6টা উৎসেচকের ক্লাস পড়েছিলাম আমরা। অথলিল, আমরা অথলিল সম্পর্কে পড়েছিলাম, মনে পড়ছে? অথলিল, OTHLIL, অথলিল। সেই অথলিলের আমি যদি প্রত্যেকটা ক্লাসে একটা করে দেখি, ও ফর অক্সিডো রিডাকটেজ। অক্সিডো কথাটা এসছে থেকে, অক্সিডেশন থেকে এসছে মানে জারণ, রিডাকটেজ এসছে রিডাকশন থেকে মানে বিজারণ। তাহলে যে উৎসেচক আমার জারণ বিজারণে সাহায্য করবে তাকে বলা হবে আমার অক্সিডো রিডাকটেজ। তাহলে যে উৎসেচক জারণ বিজারণে সাহায্য করবে তাকে বলা হবে অক্সিডো রিডাকটেজ। আচ্ছা, আর কে? তারপরে আছে টি ফর ট্রান্সফারেজ, নাম শুনে বুঝতে পারছো, ট্রান্সফার করবে, কিছু ট্রান্সফার করবে। তো তাহলে কি করবে না, ফাংশনাল গ্রুপ বা মূলককে, কার্যকরী মূলককে একটা যৌগ থেকে আর একটা যৌগতে ট্রান্সফার করাবে, ওই রকম উৎসেচককে বলা হয় কি না ট্রান্সফারেজ। তারপরে আছে কি আমাদের হাইড্রোলেজ। হাইড্রোলেজ, হাইড্রো মানে হচ্ছে জল। তাহলে যে সমস্ত উৎসেচক জলকে ইউজ করে কোনো যৌগকে ভাঙবে তাকে বলা হবে হাইড্রোলেজ। তারপরে এল ফর লাইজ। লাইজ মানে সে জল ছাড়া, উইথাউট ইউজিং ওয়াটার যদি বলা হয়, কোথায় গেল আমাদের, এই যে রিমুভ অর অ্যাড গ্রুপস টু ফর্ম ডাবল বন্ড, কিন্তু জল সে ইউজ করবে না, এই রকমের উৎসেচককে বলা হয় লাইজ। আইসোমারেজ, তারপরে আই ফর আইসোমারেজ। আইসোমারেজ মানে তোমরা বুঝতে পারছো, আইসোমার মানে দুটো আইসোমারের মধ্যে চেঞ্জ করাবে, ইন্টারচেঞ্জ করাবে, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ, হলো আইসোমারেজ। আর হচ্ছে কিনা লাইগেজ। লাইগেজ মানে হচ্ছে যে জয়েন করে, যে উৎসেচক দুটো যৌগকে জয়েন করায় তাকে বলা হচ্ছে কিনা লাইগেজ। এই জিনিসটা কেন বললাম পরবর্তীকালে বুঝতে পারবে, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর ইটিএস পড়ার সময় তোমরা বুঝতে পারবে কেন আমরা বলছি। চলো,
সবাত শোষণের যেটা প্রথম স্টেপ, আমি যদি সবাত শোষণ না বলি অবাত শোষণেরও এটা প্রথম স্টেপ। এমন একটা বিক্রিয়া যেখানে গ্লুকোজ 6 কার্বনের গ্লুকোজ ভেঙে 2-3 কার্বনের পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এই বিখ্যাত প্রক্রিয়া তাকে বলা হয় কিনা গ্লাইকোলাইসিস। পড়েছি আমরা গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস কথাকে যদি ভেঙে দিই আমরা, গ্লাইকো একটা আসবে, লাইসিস একটা আসবে। গ্লাইকো, এই যে আসছে আমাদের গ্লাইকো, গ্লাইকো নাম শুনে বুঝতে পারছো গ্লাইকো কথা মানে হচ্ছে গ্লুকোজ। গ্লাইকো মানে হচ্ছে আমাদের গ্লুকোজ। আর লাইসিস, এই যে আছে লাইসিস, এই লাইসিস কথার অর্থ হচ্ছে কি না ভাঙন। লাইসিস কথার অর্থ কি না ভাঙন, লাইসিস বা ভাঙন। তাহলে যে প্রক্রিয়ায় আমাদের গ্লুকোজ ভেঙে যায় তাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। হয় কোথায় আমাদের গ্লাইকোলাইসিস? গ্লাইকোলাইসিস আমাদের কোষের সাইটোপ্লাজমের মধ্যে হয়। কোথায় হয় না, আমি যদি এইটা ধরি আমার সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে আমার গ্লাইকোলাইসিস হয়। ঠিক আছে। আর এটা এমন একটা প্রক্রিয়া যেটা আমার সবাত শোষণ আর অবাত শোষণ, সবাত শোষণ আর অবাত শোষণ দুটো শোষণ প্রক্রিয়ারই কমন স্টেপ। মানে এটা আমরাও করতে পারবো, এটা আমরা ব্যাকটেরিয়ারাও করতে পারবে, যারা অবাত শোষণকারী ব্যাকটেরিয়া তারাও করতে পারবে। এই জন্য এটাকে বলা হচ্ছে দুটো অবাত শোষণ অবাত শোষণের একটা কমন পাথওয়ে। এটা আমরা কিন্তু গ্লাইকোলাইসিস পথ বলি, চক্র বলবো না, কিন্তু গ্লাইকোলাইসিস পথ বলবো আমরা। আর গ্লাইকোলাইসিস হয় কোথায় আমাদের সাইটোপ্লাজমে। আর গ্লাইকোলাইসিসের অপর নাম হচ্ছে ইএমপি পাথওয়ে। কি নাম? ইএমপি পাথওয়ে। 3 জন বিজ্ঞানীর নাম দিয়ে হয়েছিল তোমরা জানো, এমডেন, মেয়ারহফ আর পারনেস। 3 জন বিজ্ঞানী এতগুলো যে স্টেপ আমাদের গ্লাইকোলাইসিস পুরোটাকে বের করেছিলেন বলে তাদের নাম থেকে হয়ে গেছে আমাদের ইএমপি পাথওয়ে। হলো? তাহলে এবার ভেতরে ঢোকা যাক যে গ্লাইকোলাইসিসের মধ্যে কি কি রিয়াকশন গুলো হয়। তার আগে আমাকে গ্লাইকোলাইসিস কটা স্টেপ, কটা উৎসেচক সেটা একটু জেনে নিই। দেখো, গ্লাইকোলাইসিসের টোটাল 10টা স্টেপ। 10টা স্টেপ, 10টা স্টেপের মধ্যে 10টা এনজাইম রয়েছে। 10টা স্টেপ 10টা এনজাইম। আর 10কে দুভাগে ভাঙলে কত হয় বলো তো? 5-5 হয় তো। তাহলে 5টা একটা আলাদা স্টেপ আর একটা 5টা আলাদা নাম। প্রথম 5টার যে নাম, প্রথম 5টার নাম হচ্ছে কি না প্রিপারেটরি ফেজ, বা যাকে আমরা বলবো শক্তি ব্যয়কারী দশা। এখানে আমাদের এটিপি খরচা। আর লাস্ট যে 5টা তাকে বলবো আমরা কিনা পে অফ ফেজ, মানে হচ্ছে এখানে শক্তি উৎপন্ন হবে, মানে এটিপি উৎপন্ন হবে। মানে ব্যাপারটা কেমন বলো তো? তুমি কোনো কিছু করার আগে তোমাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, ঠিক তো? ব্যবসায় যেরকম আগে ইনভেস্টমেন্ট করতে হয়, তারপরে ব্যবসাতে লাভ আসে, এও সেরকম ফার্স্টে ইনভেস্টমেন্ট হবে। এই জন্য এটাকে আর একটা ভাবে বলতে পারি যে ইনভেস্টমেন্ট ফেজ। ইনভেস্টমেন্ট ফেজ, ইনভেস্টমেন্ট ফেজ। আর কি ইনভেস্টমেন্ট না এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। এটা হচ্ছে আমাদের এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। হচ্ছে এখানে আমার এনার্জিটা ইনভেস্ট হচ্ছে। দেখো, পড়াশোনাতেও কিন্তু পরের দিকে যদি তোমার জীবন ভালো করতে চাও, তোমাদেরকেও কিন্তু এখন টাইম কিন্তু ইনভেস্ট করতেই হবে। এখন ঘুরে বেড়ালে চলবে না যে আমরা এখন স্টুডেন্ট লাইফে এনজয় করি পরে দেখা যাবে, এ কিন্তু হয় না। ফার্স্টে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে, তারপরে রেজাল্টটা পাবো আমরা। এরকমই এখানেও আছে। তাহলে প্রথম 5টা হচ্ছে প্রিপারেটরি ফেজ, আর লাস্ট 5টা আমার কি না পে অফ ফেজ। তাহলে 5-5 করে ভেঙে পড়ি আমরা, আরো সুবিধা হবে আমাদের ক্ষেত্রে। তাহলে চলে আসি প্রথম 5টা ফেজ, বা যাকে আমরা বলবো কি না প্রিপারেটরি ফেজ। দেখো, প্রিপারেটরি ফেজ তাহলে স্টার্ট হচ্ছে কি দিয়ে না গ্লুকোজ দিয়ে। দেখতে পাচ্ছ ফার্স্টে আছে গ্লুকোজ। তাহলে প্রথম স্টেপে হচ্ছে কি গ্লুকোজ থেকে তৈরি হবে কি না গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ থেকে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট। এই ফসফেট এবারে গল্প শুরু করলো। দেখো, তোমরা যদি গ্লাইকোলাইসিস পুরোটা পড়ে থাকো দেখবে সবার মধ্যে কিন্তু ফসফেট আছে। এবার আমাকে উত্তর দাও যে সবার মধ্যে ফসফেট এলো কোথায়, বা কেন এলো? ফসফেটটা এলো কেন? এ তো এমনিও চলতে পারতো, আমি গ্লুকোজ থেকে ডাইরেক্ট ফ্রুক্টোজ করলাম, এরকম করে এগাতে পারবো। তাহলে আমার ফসফেটটা আসবে কেন? দেখো, ফসফেট আসলে যখনই একবার গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়ে যাবে, ফসফেট তো নেগেটিভ চার্জ। আর আমাদের যে কোষ পর্দা, ধরে না, কোষ পর্দার মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ।
এটা আমাদের নেগেটিভ চার্জের মধ্যে পড়ছে, ফলে এ ভেতরে এ নেগেটিভ, কোষ পর্দাও নেগেটিভ, দুজন দুজনকে বিকর্ষণ করবে, ফলে আর সে বাইরে বাবু বেরাতে পারবে না, গ্লুকোজ আর কোষের বাইরে বেরাতে পারবে না। এই জন্য আমরা আমরা বলছি আমাদের কোষ কি করে, ফার্স্টে গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করে দেয়, যাতে সে আর পালিয়ে না যেতে পারে, সাইটোপ্লাজম থেকে যেন ছেড়ে পালিয়ে না যেতে পারে। হলো, তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো। এতে হেল্প করলো কে তাহলে? এতে যে উৎসেচকটা হেল্প করলো তার নাম কি না হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ এই উৎসেচকটা একে হেল্প করলো। কি জিনিস এই হেক্সোকাইনেজ? যদি উৎসেচকের নাম মনে রাখতে হয় কি করে মনে রাখবে? দেখো তোমরা হেক্সা মানে তো বুঝো, হেক্সা মানে হচ্ছে 6টা, গ্লুকোজ কি 6 কার্বন, তো তাহলে সেখান থেকে হেক্সো নাম এলো। এবারে লাস্ট যে নামটা কাইনেজ, কাইনেজ কথা যেখানে থাকবে, এই কাইনেজ কথার অর্থ হচ্ছে যে উৎসেচক ফসফেট গ্রুপ বা কোনো মূলককে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করাবে, তাকে বলা হবে কাইনেজ বা ট্রান্সফারেজ উৎসেচক, যার একটা ক্লাস টাইপ হচ্ছে আমার কিনা কাইনেজ। তাহলে কাইনেজ লেখা থাকা মানে ফসফেট গ্রুপে আদান প্রদান হবে, মানে ট্রান্সফার হবে, মনে থাকবে। তাহলে যেহেতু গ্লুকোজ আমার 6 কার্বন, ট্রান্সফার হয়ে এই উৎসেচকটা ট্রান্সফার করছে আমাদের ফসফেটকে, এই জন্য উৎসেচকের নাম হয়ে গেছে হেক্সোকাইনেজ। হলো। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে ফসফেট এলো থেকে ভাই, হঠাৎ করে আকাশ থেকে তো পড়ে গেল না ফসফেট। ফসফেট দেওয়ার জন্য আমাদের কিন্তু সাইটোপ্লাজমে একজন বিখ্যাত লোক আছে, কি বলতো? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো ভাই তার কাছে 3টা ফসফেট আছে, সে কি আরেকটা দিতে পারবে না? তো দিয়ে দিচ্ছে। তাহলে এখানে হেল্প করছে কে? এটিপি। এটিপি থেকে একটা ফসফেট বেরিয়ে এর গ্লুকোজের মধ্যে ঢুকে যায়, তৈরি হয়ে যায় গ্লুকোজ 6 ফসফেট। আর তখন যেহেতু একটা ফসফেট বেরিয়ে গেছে, তাহলে ট্রাই থেকে নেমে চলে আসবে সে অ্যাডিনোসিন ডাইফসফেট। হলো, এই জন্য আমাদের এটিপি থেকে এডিপি হয়। দেখতেই পাচ্ছ, এটিপি থেকে আমার এডিপি হয়েছে, এটিপি থেকে এডিপি হয়েছে। এরপর গ্লুকোজ 6 ফসফেট কিসে পরিণত হয় না ফ্রুক্টোজ 6 ফসফেটে। গ্লুকোজ 6 ফসফেট পরিণত হয় আমার কিসে না ফ্রুক্টোজ 6 ফসফেটে। ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। এবারে কোশ্চেন হচ্ছে যে বলতো গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পরে কে হয়? মামার ছেলে বা না ভাই? মামার ছেলে তো ভাই হয়, বা নিজের ভাই, না কে হয়? গ্লুকোজ ফ্রুক্টোজ পরস্পরের হয় আইসোমার, পড়েছো তোমরা, কেমিস্ট্রিতে পড়েছো। তো যেহেতু দুটো আইসোমারের মধ্যে ট্রান্সফার ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে উৎসেচকের নাম কি হবে? আইসোমারেজ। আর যখনই আইসোমারাইজেশন হচ্ছে তখন রিয়াকশনটা হবে উভমুখী। কাইনেজ রিয়াকশন সবসময় হবে একমুখী, আর বাকি যে রিয়াকশনগুলো যেগুলো দেখছো সেগুলো হচ্ছে উভমুখী। তাহলে উভমুখী চিহ্ন দিয়ে দাও, উভমুখী চিহ্ন, এটা নিজে উভমুখী চিহ্ন জানো তোমরা। আর এখানে তাহলে নাম কি হবে না, নামটা অ্যাকচুয়ালি শুধু আইসোমার দিকে চলবে না, এখানে কার আইসোমার হচ্ছে? গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হচ্ছে তো। আর এটা শুধুমাত্র গ্লুকোজ নয়, কিন্তু এটা হচ্ছে গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হয়ে আছে, মানে ফসফোগ্লুকো। তাহলে এর উৎসেচকের নাম হয়ে যাবে ফসফোগ্লুকো আইসোমারেজ। বোঝা গেল? তাহলে যেহেতু আমার ফসফোগ্লুকো একটা আইসোমার তৈরি হলো, সেই জন্য নাম হয়ে গেল কি এই উৎসেচকের নাম? ফসফোগ্লুকো আইসোমারেজ। নাম হলো কি না ফসফোগ্লুকো আইসোমারেজ। ব্যাস। এবারে এতক্ষণ পর্যন্ত মানে ফ্রুক্টোজ 6 ফসফেট পর্যন্ত ঠিক নেই যে জিনিসটা গ্লাইকোলাইসিস হবে। এই যে পদার্থগুলো মানে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, এগুলো কিন্তু অন্যান্য রিয়াকশনও কিন্তু ইউজ হয়ে যেতে পারে, কিন্তু আমার তো টার্গেট তাকে গ্লাইকোলাইসিসের মধ্যে ঢোকানো। এইখানে এবার আসছে একটা বিশেষ স্টেপ, যে স্টেপটার জন্য গ্লাইকোলাইসিস হতে পারে। যে স্টেপটা হচ্ছে কার দ্বারা? একটা স্পেশাল উৎসেচক থাকে যাকে বলা হচ্ছে PFK1 বা ফসফোফ্রুক্টোকাইনেজ 1। ফসফোফ্রুক্টোকাইনেজ 1 কি নাম বললাম? ফসফোফ্রুক্টোকাইনেজ 1। ফসফোফ্রুক্টোকাইনেজ 1 এই উৎসেচক করে কি? তাহলে দেখো নাম দেখে বোঝার চেষ্টা করো, কাইনেজ, আবার কিন্তু কাইনেজ এসছে ভাই। তাহলে কাইনেজ এসছে মানে নিশ্চয়ই ফসফেট গ্রুপ ট্রান্সফার হবে এখানে। তাহলে কি করবে? ফ্রুক্টোজ 6 ফসফেটের তো 6টা কার্বন আছে, এখন 6 নম্বর কার্বনে ফসফেট আছে,
এর 1 নম্বর কার্বনের ফসফেট ঢুকিয়ে দেবে। এ কি করবে, এই ফ্রুক্টোজ 6 ফসফেটে 1 নম্বর কার্বনে ফসফেট ঢুকিয়ে দেবে। দিলে যে নতুন যৌগ তৈরি হবে তার নাম হবে কি, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। কি নাম? ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট মানে এর মধ্যে এই মুহূর্তে দুটো ফসফেট আছে, 1 নম্বর আর 6 নম্বর পজিশনে। এবারে একটা ব্যাপার দেখো, আমরা বলি অ্যাডিনোসিন ডাইফসফেট, দুটো ফসফেট আছে বলে ডাইফসফেট। তাহলে এখানে আমরা ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট বলছি কেন, ডাইফসফেট বললাম না কেন? কোশ্চেন হয় তো এটা, যে আমরা সেখানে ডাইফসফেট বলছি, এখানে আমরা বিস ফসফেট বলছি। দেখো, যদি একই কার্বনের সঙ্গে দুটো ফসফেট যুক্ত হয়ে আছে তখন তাকে বলবো ডাই, কিন্তু দুটো আলাদা পজিশনে যদি ফসফেট যুক্ত হয়ে আছে তখন তাকে নাম দিয়ে দেবো বিস। হলো? আর আলাদা পজিশন কোথায় কোথায়? 1 নম্বর 6 নম্বর, এই জন্য নাম হয়ে গেছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ডাইফসফেট না হয়। বোঝা গেল? আর এই স্টেপটা, এটা হচ্ছে আমাদের গোটা গ্লাইকোলাইসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। এটা গোটা গ্লাইকোলাইসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, কারণ এরপরে গ্লাইকোলাইসিস মানে আর গ্লাইকোলাইসিস ছাড়া অন্য রিঅ্যাকশন হবে না। হলো? এরপরে কি হবে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট মানে আমি যদি এরকম দেখাই, এরকম করে দুটো ফসফেট অ্যাটাচ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ভাঙবো 3 ফসফেট 3 ফসফেট, দুটো 3 যৌগে ভাঙবো আমরা। বোঝা গেল জিনিসটা কি? তাহলে এই ফ্রুক্টোজ 6 ফসফেট এবার ভেঙে কি হবে, দুটো নতুন যৌগ তৈরি হবে। একটাকে বলবো কি, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। আমি শর্টে লিখে দিচ্ছি কারণ এত বড়টা লিখতে টাইম যাবে। গ্লিসারলডিহাইড 3 ফসফেট, G3P হলো গ্লিসারলডিহাইড 3 ফসফেট। আর একটা তৈরি হবে কি, ঢ্যাপ, DHAP, ঢ্যাপ মানে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, DHAP, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। নাম শুনে বুঝতে পারছো, ডাইহাইড্রক্সি মানে একটা কার্বনের সঙ্গে দুটো হাইড্রক্সিল গ্রুপ যুক্ত হয়ে আছে, এই জন্য ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হলো। আর এখানে যে উৎসেচকটা সাহায্য করবে তার নাম কি না, অ্যালডোলেজ, অ্যালডোলেজ। এখানে উৎসেচকের নাম হচ্ছে কি না, অ্যালডোলেজ। দেখতে পাচ্ছ অ্যালডোলেজ উৎসেচক আমাদের হলো। এবারে এই রিয়াকশনটা কিন্তু অবশ্যই বহুমুখী রিয়াকশন, কেন এখানে আমাদের কাইনেজের কোনো কেস নেই, তো বহুমুখী রিয়াকশনই হবে এটা। এবারে এই যে এর দুজন কিন্তু পরস্পরের আইসোমার, মানে ঢ্যাপ আর গ্লিসারলডিহাইড 3 ফসফেট এরা কিন্তু পরস্পরের আইসোমার। তাহলে আইসোমার মানে আমাকে এবারে করতে হবে কি, এবারে রিয়াকশনের পরের স্টেপে কি হয়, ঢ্যাপ থেকে তৈরি হয়ে যায় আমাদের গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তাহলে যেহেতু আবার সেই ভাবো দুটো আইসোমারের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে যে উৎসটা সাহায্য করবে এখান থেকে এটা হতে, যে উৎস সাহায্য করবে সে হবে আমাদের আইসোমারেজ, সে হবে আমাদের আইসোমারেজ, এটা হয়ে যাবে আমাদের আইসোমারেজ। এবার কি আইসোমারেজ, যে এখানে যখন পড়েছিলাম ফসফোগ্লুকো আইসোমারেজ, তাহলে স্যার বলুন তো এটা কি আইসোমারেজ হবে। দেখো এটা কি আইসোমারেজ হবে বলবো তোমাদেরকে, এটা কি 3 কার্বন যৌগ, তো এও কিন্তু 3 কার্বন যৌগ, এও 3 কার্বন যৌগ, যেহেতু ফসফেট মানে ফ্রুক্টোজ আমার 6 কার্বনের ছিল, দুভাগে ভেঙে গেছে। তাহলে যখন 3 বলবো তখন 3 হলে ট্রাই বলি তো আমরা, আর শর্করা লাস্টে ওজ যুক্ত হবে, তাহলে ট্রাইওজ। আর ফসফেট আছে দুটোর মধ্যেই, তাহলে হবে ট্রাইওজ ফসফেট। তাহলে উৎসেচকের নাম কি বলবে তুমি, ট্রাইওজ ফসফেট আইসোমারেজ। উৎসেচকের নাম হয়ে যাবে আমার ট্রাইওজ ফসফেট, ট্রাইওজ ফসফেট আইসোমারেজ, ট্রাইওজ ফসফেট আইসোমারেজ হলো। আর অবশ্যই এটা যেহেতু আমার এ রিয়াকশন, আমার তো বহুমুখী চিহ্ন হবেই, আইসোমারেজ রিয়াকশন তো বহুমুখী চিহ্ন হবে। এবারে ব্যাপার হচ্ছে, এবারে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে কোথায় কোথায় এটিপি খরচা হলো। দেখো এখানে একটা এটিপি খরচা হয়েছিল যেহেতু আমার ফসফেট এসছে, এখানেও একটা এটিপি খরচা হবে কারণ এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে 1,6 বিস ফসফেট এসছে, মানে আরেকটা ফসফেট এসছে তো। তাহলে এখানে আবার বসিয়ে দাও, আরেকটা ফসফেট এখানে বসিয়ে যাও, এখানে হবে আমার এটিপি থেকে হয়ে যাবে আমার এডিপি, এটিপি থেকে এডিপি হয়ে যাবে, ঠিক? ব্যাস, তাহলে আমার 2 অণু এটিপি এখানে ধসে গেল, ভাই খরচা হয়ে গেল, ভাই খরচা হয়ে গেল। হ্যাঁ দেখি টেনশন হচ্ছে নাকি, খরচা হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে এরা আবার উৎপন্ন হবে, কোনো টেনশন নেই, এটা জাস্ট ইনভেস্ট হচ্ছে,
এনার্জি ইনভেস্ট হচ্ছে। হলো? তাহলে এটা আমার 1 নম্বর রিঅ্যাকশন, এটা আমার 1 নম্বর রিঅ্যাকশন, এটা হচ্ছে আমার 1 নম্বর রিঅ্যাকশন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এই পাবলিকটা হয়ে গেল আমার 4 নম্বর রিঅ্যাকশন, এটা হয়ে গেল আমার 5 নম্বর রিঅ্যাকশন। তাহলে 5টা রিঅ্যাকশন কমপ্লিট, প্রিপারেটরি ফেজ কমপ্লিট। এবারে চলে আসি আমরা নেক্সট ফেজে, যার নাম কি না পে অফ ফেজ। পে অফ মানে এবারে আমার যা লোন নিয়েছিলাম শোধ হবে, এবারে ইনভেস্ট করেছিলাম, এবারে আমার টাকা উঠবে, শোধ হবে, আবার টাকা উঠবে। তাহলে সেখানে শেষ করেছি কোথায়, আমরা গ্লিসালডিহাইড 3 ফসফেট। আর এবার দেখে নাও, এবার দেখো এখান থেকে তো আবার গ্লিসালডিহাইড 3 ফসফেট তৈরি হয়েছে, তাহলে এখানে আমার যেটা থাকবে সেখানে দুটো হয়ে গেল। তাহলে এবার চলে আসবে আমার 2 ইন্টু গ্লিসালডিহাইড 3 ফসফেট, যেহেতু দুটো অণু তৈরি হয়ে গেছে, এখান থেকেও একটা তৈরি হলো। চলো এই জন্য দেখো সবার নামের আগে 2 গুণ থাকবে, সবার নামের আগে 2 গুণ এই জন্যই আছে, কারণ ডবল ডবল হয়ে গেছে সেখানে, গ্লিসালডিহাইড ফসফেট যেহেতু ডবল। গ্লিসালডিহাইড 3 ফসফেট থেকে এবার তৈরি হবে কি 1,3-বিস ফসফোগ্লিসারেট। কি বললাম, গ্লিসালডিহাইড 3 ফসফেট থেকে তৈরি হবে 1,3-বিস ফসফোগ্লিসারেট। গ্লিসালডিহাইড 3 ফসফেট এখান থেকে তৈরি হলো কি 1,3-বিস ফসফোগ্লিসারেট, বিস ফসফোগ্লিসারেট। তো এবার ব্যাপার হচ্ছে এটা কি রিঅ্যাকশন, 1,3-বিস ফসফোগ্লিসারেট, এইটা কি রিঅ্যাকশন দেখো হচ্ছে কি। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, অ্যালডিহাইড ছিল সেখান থেকে অ্যাসিড হলো, গ্লিসারেট মানে সেটা গ্লিসারিক অ্যাসিড, 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো অ্যাসিড ছিল মানে অ্যালডিহাইড ছিল, সেখান থেকে অ্যাসিড হয়েছে। অ্যালডিহাইড থেকে যখন অ্যাসিড হবে, এটা ধরো অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যাসিড, হবে আমার জারণ। আপ হচ্ছে তো, তাহলে হবে জারণ। অ্যালডিহাইড থেকে অ্যাসিড হলে হয় জারণ, তাহলে এটা জারিত হচ্ছে, ঠিক? তো জারিত যদি হয়, বিজারিত তো কেউ হবে, কে ঠেকা নিয়েছে ভাই এখানে বিজারিত হওয়ার? বিজারিত হওয়ার জন্য আমাদের কোষে আছে একজন, যার নাম হচ্ছে কিনা এনএডি। কি হবে, এই এনএডি প্লাস থেকে তৈরি হয়ে যাবে কি না এনএডিএইচ। আমরা জানি যে হাইড্রোজেন যুক্ত হয়ে যাওয়া মানে সেটা বিজারণ হয়, তাহলে এখান থেকে এ জারিত হলো, এনএডি প্লাস এখান থেকে ইলেকট্রন নিয়ে সে নিজে হয়ে গেল বিজারিত, এনএডিএস তৈরি হলো। আর যেহেতু এটা ভাই জারণ বিজারণ প্রক্রিয়া, মনে পড়ছে কোন, তাহলে কোন উৎসেচক হবে ভাই? ডিহাইড্রোজিনেজ। যেহেতু ডিহাইড্রোজিনেজ আমাদের অক্সিডেশন রিয়াকশন করে, তাহলে এখানে নাম লিখে দাও ডিহাইড্রোজিনেজ। উৎসেচকের নাম হবে আমাদের কি না ডিহাইড্রোজিনেজ। আর কি ডিহাইড্রোজিনেজ? গ্লিসালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ, গ্লিসালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। এখানকার উৎসেচকের নামটা হচ্ছে এইটা, বিশাল বড় নাম, গ্লিসালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। দেখতেই পাচ্ছ আমাদের গ্লিসালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ এইখানে হলো। ব্যাস, এরপরে কি হবে, এই যে 1,3-বিস ফসফোগ্লিসারেট এবারে আমার একটা ফসফেটকে ছেড়ে দেবে। ভাই এক্সট্রা অনেক অনেক বইছি ভাই, ফসফেট আর ফসফেট বইতে পারছি না, এটা ছেড়ে দিই। তো 1 নম্বর পজিশন থেকে একটা ফসফেট বেরিয়ে যাবে, দিলে এর নাম হয়ে যাবে কি না 3PGA বা 3 ফসফোগ্লিসারেট, 3 ফসফোগ্লিসারেট, 3 ফসফোগ্লিসারেট হলো। তো এই যে ফসফেট ছাড়লো নিলোকে, এই তো আর হাওয়াতে উড়ে চলে যাবে না, নিলোকে। দেখো এটিপি যেরকম ফসফেট দিয়েছিল, এডিপি ফসফেট গ্রহণ করতেও পারে। তাহলে হবে কি, এই যে এর ফসফেটকে নিয়ে নেবে কে না এডিপি, দিয়ে তৈরি করে দেবে আমার এটিপি। তাহলে দেখো তৈরি হলো আমার প্রথম এটিপি। তাহলে এটিপি তৈরি হলো এখানে। আচ্ছা ওইখানে বলতে ভুলে গেছি, এটা আমার উভমুখী রিয়াকশন, এটা একটা উভমুখী রিয়াকশন। আর এটা এই যে 1,3-বিস ফসফোগ্লিসারেট থেকে হয়ে গেল আমার 3 ফসফোগ্লিসারেট। এখানে যে উৎস কাজ করছে নাম দেখো ফসফোগ্লিসারেট কাইনেজ। কাইনেজ আবার কিন্তু দেখো ভাই কাইনেজ এসছে, নাম কি ফসফোগ্লিসারেট কাইনেজ, ফসফোগ্লিসারেট কাইনেজ উৎসেচক। কাইনেজ মানে বুঝে গেছো যে এখানে হবে আমার উভমুখী মানে একমুখী রিয়াকশন হবে, আর ফসফেট যেহেতু ট্রান্সফার করিয়েছে এখান থেকে এখানে। এবারে একটা জিনিস মনে রাখবেন, যখন সাবস্ট্রেট থেকে ফসফেট আমার এডিপি নিয়েছে, এই রকম ঘটনাকে বলা হচ্ছে কিনা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। এই ঘটনাটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট লেভেল
ফসফোরিলেশন। সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। ফসফোরিলেশন লেখার জায়গাটা এখানে পাচ্ছি না, সেই জন্য এইভাবে গুঁজে গুঁজে লিখতে হলো। এটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। এটা কিন্তু তোমাদের কোশ্চেনে আসে, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন কাকে বলে বা কোন স্টেপটা আমাদের গ্লাইকোলাইসিসে, কোন স্টেপটা আমার সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। তো এবারে এই যে গ্লিসারল দিয়ে মানে 3 ফসফোগ্লিসারেট এ কিসে পরিণত হবে ভাই? এখানে এবারে আর পরিণত হবে না, এবারে কার্বনের জায়গাটা চেঞ্জ হবে, মানে ফসফেটের পজিশন চেঞ্জ হবে। 3 নম্বর কার্বন থেকে এবার চলে যাবে 2 নম্বর কার্বন, দিয়ে এর নাম হয়ে যাবে 2 ফসফোগ্লিসারেট। 2 ফসফোগ্লিসারেট হলো। তাহলে কি হলো, 3 নম্বর থেকে পজিশন চেঞ্জ হয়ে গেল আমার 2 নম্বরে। এই যে পজিশন চেঞ্জ করে, পজিশন চেঞ্জ করানোর যে উৎসেচক তাকে আমরা বলি মিউটেজ। কি নাম? মিউটেজ। তো নাম হয়ে যাবে কি? ফসফোগ্লিসারেট মিউটেজ। যেহেতু এখানে ফসফোগ্লিসারেট লেখা আছে দেখতে পাচ্ছ, তাহলে উৎসেচকের নাম হয়ে যাবে কি? ফসফোগ্লিসারেট মিউটেজ। ফসফোগ্লিসারেট মিউটেজ। আর চিন্তা নেই, এটা হচ্ছে আমাদের একটা উভমুখী রিয়াকশন। এটা একটা উভমুখী রিয়াকশন, যেহেতু কাইনেজ নেই এখানে। ফসফোগ্লিসারেট মিউটেজ, তাই এখানে উভমুখী রিয়াকশন করে দাও। এটা আমাদের একটা উভমুখী রিয়াকশন। 3 থেকে 2 হলো ফসফোগ্লিসারেট মিউটেজ, ওইগুলো শিফটিং ফ্রম পি ফর্ম 3rd to 2nd কার্বন। এবারে ফসফোগ্লিসারেট যে 2 ফসফোগ্লিসারেট আছে, 2 ফসফোগ্লিসারেট থেকে এবার জল বেরিয়ে যাবে। এখান থেকে জলকে বের করানো হবে। জলকে বের করানোর জন্য যে উৎসেচক এখানে আমরা ইউজ করব সেটার নাম হবে এনোলেজ। জল বেরিয়ে গেলে তৈরি হবে ফসফোইনল পাইরুভেট বা 2 ফসফোইনল পাইরুভেট। ফসফোইনল পাইরুভেট, তাই এখান থেকে জল বের করে দাও। জল বেরিয়ে গেলে নাম হবে আমার কি না? নাম হয়ে যাবে ফসফোইনল পাইরুভেট। ফসফোইনল পাইরুভেট হলো ফসফোইনল পাইরুভেট। আর যে উৎসেচক এখানে সাহায্য করবে তার নাম হবে কি না? এনোলেজ। তার নাম হয়ে যাবে আমার এনোলেজ হলো। আর এই রিয়াকশনটাও আমাদের কিন্তু উভমুখী রিয়াকশন। কাইনেজ নেই যখন কোনো চিন্তা নেই, সবসময় উভমুখী রিয়াকশন হবে। এটা আমাদের উভমুখী রিয়াকশন। এবারে লাস্ট স্টেপ আমাদের গ্লাইকোলাইসিসে, যেখানে হবে কি? ফসফোইনল পাইরুভেট থেকে ফসফেট বেরিয়ে যাবে। আর ফসফেট বেরিয়ে গেলে নেবে কে? এডিপি নেবে। তাহলে এখানে করে দাও এডিপি থেকে এডিপি, এডিপি থেকে এটিপি করে দাও। আর এখানে আমার তৈরি হবে কি? পাইরুভেট। লাস্টে তৈরি হলো আমার কিনা? পাইরুভেট। যেটা আমরা বলেছিলাম গ্লাইকোলাইসিস পড়ার সময় যে ফার্স্টে গ্লুকোজ থেকে তৈরি হয় পাইরুভেট। আর কটা পাইরুভেট? 2টো। এখানে সবার নামের আগে কিন্তু 2টো গুণ করাটা উচিত ছিল। এখানে সবার নামের আগে 2 গুণ হবে, ঠিক আছে? এখানে সবার নামের আগে 2 গুণ হবে। এখানে সবার নামের আগে আমার 2 গুণ হবে, ঠিক আছে? তাহলে আমার তৈরি হয়ে গেলে কি না? পাইরুভেট তৈরি হলো আমাদের পাইরুভেট। আর যেহেতু আমার ইয়ে তো বেরিয়ে গেছে, ফসফেটকে বের করে দিয়েছে, ট্রান্সফার করে দিয়েছে, নাম কি হবে? কাইনেজ। তার নাম লিখে দাও কাইনেজ। এটা এখানে আমার উৎসেচকের নাম হবে কাইনেজ। আর শুধু কাইনেজ নয়, নামটা হবে পাইরুভেট কাইনেজ। নামটা কি হবে? পাইরুভেট কাইনেজ। পাইরুভেট কাইনেজ, ব্যাস। আর যেহেতু কাইনেজ রিয়াকশন একমুখী রিয়াকশন হবে, তাহলে শেষ হলো আমাদের গ্লাইকোলাইসিস। তাহলে 10টা স্টেপ, 10টা উৎসেচক। আর কোন 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 স্টেপগুলো আমার একমুখী হলো তাহলে দেখে নাও আরেকবার। একমুখী স্টেপ আমার প্রথমটা হবে, মানে আমার এই স্টেপটা একটা একমুখী রিয়াকশন, এই স্টেপটা একটা একমুখী রিয়াকশন, আর হচ্ছে লাস্ট স্টেপটা একটা, এখানে আরেকটা একমুখী রিয়াকশনও আছে, আর এটা একটা একমুখী রিয়াকশন হলো। আর এটা আমাদের একটা একমুখী রিয়াকশন হলো। আর এখানে আমার কি হলো তাহলে? দেখো এখানে কিন্তু এটিপি উৎপন্ন হচ্ছে, এখানে আমার এটিপি উৎপন্ন হয়ে যাচ্ছে হলো, ব্যাস। তাহলে আমার প্রিপারেটরি ফেজে হয়েছিল কি? এটিপি খরচা হয়েছিল, এখানে আমার এটিপি উৎপন্ন হলো, ঠিক আছে? আর কটা এটিপি তৈরি হলো? তাহলে দেখো আমাদের উৎপন্ন হয়েছিল কটা?
না আমাদের উৎপন্ন হয়েছিল সব কিন্তু এখানে আমার কটা উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু সব 2 দিয়ে হবে, 2 গুণ হবে, কারণ 2 2 করে আছে এখানে। তাহলে এখানে 2, এখানে 2, 4টা। আর সেখানে আমার খরচা হয়েছিল কটা, 1টা 2টা, তাহলে 4 - 2 নেট ইনকাম হলো কত আমার, না 2টা। তাহলে 7 লিখলাম কেন আমরা এখানে, তাহলে এখানে আমরা 7 অনু বা 5 অনু লিখছি কেন, দেখো একটা NADH তৈরি হয়েছিল না আমাদের এখানে, কোন জায়গাটা বলো তো, এই জায়গাটা NADH তৈরি হয়েছিল। আর অবশ্যই এটা 2 NADH হবে, এটা আমাদের 2 NADH হবে, কারণ এখানে 2 গুণ থাকবে। তো একটা NADH থেকে তৈরি হয় 2.5 অণু এটিপি, তার দুটো থেকে কত হবে, 2 × 2.5 5 অণু। তাহলে 5 অণু এটিপি এখান থেকে তৈরি হয়, আর অলরেডি আমার 2 অণু লাভের থেকে গেছে, তাহলে 5 + 2 7, এই জন্য বলা হচ্ছে আমার 7 অণু এটিপি তৈরি হচ্ছে। ঠিক, চলো এবারে এই যে পাইরুভিক অ্যাসিড, আমি যদি পাইরুভিক অ্যাসিডকে অবাধ শোষণে ফেলি তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড, আর যদি পাইরুভিক অ্যাসিডকে আমি সবাধ শোষণে ফেলি তাহলে হয়ে যাবে সে আমার অ্যাসিটাইল কোয়ে, দিলে চলে যাবে সে আমার কোথায়, ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল হয় কোথায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। কিন্তু মাইটোকন্ড্রিয়া হওয়ার আগে আমাকে পাইরুভিক অ্যাসিডকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করতে হবে, নতুন একটা যৌগ অ্যাসিটাইল কোয়ে। তাহলে এটা হয় কোথায়, না আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যেই এই পাইরুভিক অ্যাসিড পরিণত হয় কিসে, না অ্যাসিটাইল কোয়েতে। আর অ্যাসিটাইল কোয়েতে পরিণত করার জন্য যে উৎসেচক চাই তাকে বলা হচ্ছে কে, না পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স বা PDH। পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স। কমপ্লেক্স বলছে কেন, কারণ ওটা একটা উৎসেচক নয়, এখানে 3টা উৎসেচক একসঙ্গে মিলে রয়েছে, এই জন্য এর নাম হয়ে গেছে পাইরুভেট কমপ্লেক্স, পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স। তাহলে এই রিয়াকশনে হয় কি, না আমার যে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট যেটা আমার গ্লাইকোলাইসিসে তৈরি হলো, এই পাইরুভেট কিসে পরিণত হবে, না আমার অ্যাসিটাইল কোয়েতে, পরিণত হবে। CH3COSCOA অ্যাসিটাইল কোয়ে। এবার এই অ্যাসিটাইল কোয়ে এবার চলে আসবে আমার মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, দিয়ে ধাত্রে এসে গিয়ে স্টার্ট করবে আমাদের নতুন রিয়াকশন, যার নাম হচ্ছে কিনা ক্রেবস সাইকেল। দেখো এই রিয়াকশনটা এমন রিয়াকশন যেটা কিন্তু একটা চক্র, গ্লাইকোলাইসিসের মতো পথ নয়। চক্র আর পথের মধ্যে পার্থক্য কি, পথে স্টার্টিং আর এন্ডিং যে প্রোডাক্টস আলাদা হবে, কিন্তু চক্রে স্টার্টিং আর এন্ডিং সেম হবে, এক জায়গায় ফিরে আসবে। আমরা জানি তো বৃত্তের কোনো শেষ নাই, ওরকম টাইপের। তাহলে চক্রতে এইটাই হয়। এটা হয় কোথায়, তাহলে আমাদের এটা হয় আমাদের মাইটোকন্ড্রিয়ার ধাত্রে হয়। মাইটোকন্ড্রিয়ার ধাত্রে আমাদের এই ক্রেবস চক্র সম্পন্ন হয়। আর ক্রেবস চক্র নামটা কেন এসছে, না আমাদের পড়েছি আমরা হ্যান্স ক্রেবস, বিজ্ঞানী হ্যান্স ক্রেবস এই পদ্ধতিটা প্রথম আবিষ্কার করেছিলাম বলে এই এর নাম হয়ে গেছে কি না আমার ক্রেবস সাইকেল। আর অবশ্যই ক্রেবস সাইকেল কিন্তু এরকম লেখা হয় KEREBS, এইটা কিন্তু আসল, ভুল করে আবার তোমরা এইটা লিখে দেবে না, এটা কিন্তু ভুল। অ্যাপোস্ট্রফি এস কিন্তু হয় না, ক্রেবস মানে পুরো ক্রেবস, এটা বুঝছে, লোকটার নাম ছিল হ্যান্স ক্রেবস, এই যে হ্যান্স ক্রেবস, বুঝছে, তো সেই ভুলটা করবে না। আর এই TCA কে বা আমার TCA বলছি, যাকে বলছি আমরা ক্রেবস চক্র বা TCA বলি আমরা, এটাকে আমরা আরেকটা নাম বলি না সাইট্রিক অ্যাসিড চক্র। দেখো সাইট্রিক অ্যাসিড কেন বলছি, কারণ এখানে যে ফার্স্ট যে যৌগটা উৎপন্ন হয় সে হয় সাইট্রিক অ্যাসিড। পড়েছো তোমরা, মনে আছে দেখবে, প্রথম যে যৌগ তৈরি হয় তাকে বলে সাইট্রিক অ্যাসিড, এই জন্য নাম হয়ে গেছে সাইট্রিক অ্যাসিড চক্র। আর TCA চক্র কেন বলা হচ্ছে, TCA কথার আগে শব্দটা মানে বুঝে নিয়ে আগে TCA মানে কি। TCA কথার অর্থ হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড TCA। যে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছিল, সাইট্রিক অ্যাসিডে 3টা কার্বক্সিল গ্রুপ আছে, সাইট্রিক অ্যাসিডে 3টা কার্বক্সিল গ্রুপ আছে। কার্বক্সিল গ্রুপ জানো তোমরা COOH, যেহেতু 3টা কার্বক্সিল গ্রুপ আছে সেই জন্য এই চক্রকে নাম দিয়ে দেওয়া হয়েছে কিনা TCA চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়ার একটা সুন্দর ছবি দেওয়া আছে মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়া মনে রাখবে দুটো পর্দা, মনে আছে তো, দুটো পর্দা। তো এখানে কি হয় না, প্রতি অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণের ফলে 20 অণু এটিপি উৎপন্ন হয়। কত, 20 অণু এটিপি। এখানে ছিল আমার গ্লাইকোলাইসিস 7 অণু, এখানে হচ্ছে আমার 20 অণু এটিপি তৈরি। আর ক্রেবস চক্রকে একটা স্পেশাল নাম বলা হয় অ্যামফিবোলিক পথ।
বা অ্যাম্ফিবলিক চক্র, এটাকে চক্র বলা উচিত ছিল, অ্যাম্ফিবলিক পথ বা অ্যাম্ফিবলিক চক্র বলা হয়। দেখো অ্যাম্ফিবলিক এই কথাটা মানে আগে জেনে নিই। অ্যাম্ফিবলিক কথাটা মানে কি? অ্যাম্ফি, এই অ্যাম্ফি, অ্যাম্ফি কথার অর্থ হচ্ছে বোথ বা উভয়। আর এখানে যে বলিক কথাটা লেখা আছে BOLIC, বলিক যে কথাটা বলা হয়, বলিক মানে হচ্ছে বিপাক ক্রিয়া। এখানে বলিক কথার অর্থ হচ্ছে বিপাক বা মেটাবলিজম, হয়েছে। আর আমরা জানি বিপাক দু প্রকারের, উপচিতি অপচিতি। ক্রেবস চক্রে, ক্রেবস চক্র নিজে তো একটা অপচিতিমূলক বিপাক, কারণ এখানে গ্লুকোজটা ভাঙছে, মানে সবকিছু ভাঙছে। কিন্তু এখানে যে সমস্ত যৌগগুলো উৎপন্ন হয় তারা কিন্তু বিভিন্ন সংশ্লেষমূলক কাজে আবার ইউজ হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছ অপচিতি নিজে, কিন্তু তার উৎপন্ন যৌগগুলো কিন্তু অন্য জায়গায় উপচিতিমূলক বিপাকে সাহায্য করে যাচ্ছে, মানে সাহায্য করে দিচ্ছে। এই জন্য যেহেতু দুটো কাজে সাহায্য করতে পারে, উপচিতি অপচিতি, সেই জন্য আমরা ক্রেবস চক্রকে বলে থাকি কি না, অ্যাম্ফিবলিক পথ বা অ্যাম্ফিবলিক চক্র। ঠিক আছে, তো দেখা যাক এবারে আমার এই ক্রেবস সাইকেলের ঘটনাটা। বিশাল বড় তো ক্রেবস চক্র জানা তো আছে, বিশাল বড় হয় ক্রেবস চক্র আমাদের। তো ফার্স্টে কি হয়, আমাদের যে অ্যাসিটাইল কোয়ে, এখান থেকে এলো অ্যাসিটাইল কোয়ে আমাদের ভেতরে। অ্যাসিটাইল কোয়ে আমার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে আছে আমাদের কি কে আছে, OA, OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বনের, আর অ্যাসিটাইল কোয়ে হচ্ছে আমাদের 2 কার্বনের। 4 কার্বন 2 কার্বন দুজনে মিলবে, দিয়ে তৈরি করবে কে আমাদের সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট। তাহলে প্রথম স্থায়ী যৌগ, প্রথম যৌগ হলো সাইট্রেট, এই জন্য নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। তাহলে 4 কার্বন আর 2 কার্বন দুজন সংযুক্ত হলো, কনডেন্সড হলো, তৈরি করলো আমাদের 6 কার্বনের সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড 6 কার্বন, 1 2 3 4 5 6, 6 কার্বন আর 3টা কার্বক্সিল গ্রুপ, এটা একটা এটা একটা এটা একটা, এই জন্য নাম হচ্ছে আমাদের ট্রাইকার্বক্সিল চক্র। আর এতে কোন উৎসেচক সাহায্য করে, যেহেতু সাইট্রিক অ্যাসিড সিনথেসিস হচ্ছে সেই জন্য উৎসেচকের নাম হচ্ছে সিনথেজ। কি সিনথেজ? সাইট্রেট সিনথেজ বা সাইট্রিক অ্যাসিড সিনথেজ হলো, সাইট্রেট সিনথেজ বা সাইট্রিক অ্যাসিড সিনথেজ। এরপরে কি হয়, এই যে সাইট্রিক অ্যাসিড সে এবারে এখান থেকে একবার জল বেরায় আর একবার জল ঢুকে, এরকম একবার একবার জল বেরায় জল ঢুকে। এবার কোশ্চেন হচ্ছে স্যার জল বেরালো জল ঢুকলো, তাহলে চেঞ্জ কি হলো? দেখো চেঞ্জ কিন্তু কার্বনের পজিশন হলো। প্রথমে তৈরি হয় সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, তারপর তৈরি হয় আমার আইসোসাইট্রিক অ্যাসিড। ফার্স্টে তৈরি হয় আমাদের সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, তারপরে যখন জল ঢুকে যায় আবার তখন সেটা পরিণত হয় কিসে, আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। তো দুটো যৌগের নাম তো আলাদা হয়ে গেল, তাই না, যেহেতু পজিশন চেঞ্জ হয়ে গেল এখানে। আর এতে হেল্প করে কে, এতে হেল্প করে অ্যাকোনাইটেজ উৎসেচক। উৎসেচক অ্যাকোনাইটেজ। সাইট্রেট সিনথেজ ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাকোনাইটেজ। এবারে আইসোসাইট্রেট থেকে তৈরি হবে আমার কেনা আলফা কিটো গ্লুটারেট বা আলফা কেজিএ। এই সময় কিন্তু একটা ডিকার্বক্সিলেশন রিয়াকশন হয়। দেখো ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়া। তো কার্বন ডাইঅক্সাইড বেরোতে হলে আমাকে CO2 চাইতে, CO2 মানে তো কার্বন ডাইঅক্সাইড। এই দেখো এইসব পজিশন থেকে আমার কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায়। CO এখানে C ডবল মাইনাস আছে, তো C ডবল মাইনাস গ্রুপ থাকা মানে কার্বক্সিলেশন ইজিলি হবে। CO2 বেরিয়ে যায় একটা, CO2 বেরিয়ে গেল একটা, আমাদের হয়ে গেল ডিকার্বক্সিলেশন রিয়াকশন। আর একটা এই আইসোসাইট্রেট থেকে এটা হওয়ার সময় এখানে আমার কি হয় না, NADH তৈরি হয়, মানে এখান থেকে এটা জারিত হচ্ছে আর NADH তৈরি হচ্ছে। তাহলে এই রিয়াকশনে NADH তৈরি হচ্ছে মানে কি, কিছু জারণ বিজারণ কেস হচ্ছে। তাহলে এখানে যে উৎসেচকের নাম হবে তার নাম হবে কি না, ডিহাইড্রোজিনেজ। কি ডিহাইড্রোজিনেজ না, যেহেতু আইসোসাইট্রেট থেকে হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, নাম হয়ে গেছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, হলো উৎসেচকের নাম। তাহলে উৎপন্ন হলো আমাদের বিখ্যাত যৌগ আলফা কিটো গ্লুটারেট। আলফা কিটো গ্লুটারেট এবারে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজ উৎসেচকের প্রভাবে তৈরি করবে কিনা সাকসিনাইল কোয়ে, আবার ডিহাইড্রোজেনেজ কিন্তু তৈরি করবে কিনা সাকসিনাইল কোয়ে। আর এখানেও আমার তৈরি হবে কিন্তু NADH। তাহলে দেখো পরপর দুটো স্টেপে কিন্তু NADH তৈরি হয়ে গেল। ঠিক আছে, দিয়ে একটা কার্বন ডাইঅক্সাইড বেরোবে এখান থেকে, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গেলে এখানে তৈরি হয়ে গেল আমাদের কিনা সাকসিনাইল কোয়ে, হলো অ্যাসিটাইল কোয়ের মতো তার একটা বোন সাকসিনাইল কোয়ে। আচ্ছা এবারে সাকসিনাইল কোয়ে থেকে আমার যে কোয়ে যে গ্রুপটা থাইল গ্রুপ যেটা সেটা বেরিয়ে যাবে। থাইল গ্রুপ বেরিয়ে যাচ্ছে বলে এই উৎসেচকের নাম হয়ে থাকে থায়োকাইনেজ, কিন্তু যেহেতু সাকসিনেট তৈরি করছে এই জন্য তার নাম হয়ে গেছে আমার সাকসিনাইল কোয়ে সিনথেটেজ।
যেহেতু আমার সাকসিনাইল কোয়ে থেকে আমার সাকসিনেট তৈরি করছে, উৎসেচকের নাম হয়ে গেছে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ। এবারে আবার চলে আসো ফার্স্ট রিয়াকশনে। এখানে ছিল আমার সাইট্রেট সিনথেজ, এখানে সিনথেটেজ। দুটো কিন্তু সেম উৎসেচক নয় বাবা, সিনথেজ আলাদা, সিনথেটেজ আলাদা। সিনথেজ মানে সেখানে এটিপি দরকার হয় না, সিনথেটেজ মানে এখানে এটিপি দরকার হয়। তাহলে এটিপি লাগাও, ঢুকিয়ে দাও এটিপি এখানে। এবার একটা নতুন জিনিস দেখো, এটিপির কিন্তু আরেকজন সঙ্গী আছে, জিটিপি। আমরা নাইট্রোজেন বেসে পড়েছিলাম না, অ্যাডিনিন গুয়ানিন, সেই গুয়ানিন, গুয়ানোসিন ট্রাইফসফেট। তো গুয়ানোসিন ট্রাইফসফেট এখানে আমাদের ইউজ হয়। এটি একটা খুব রেয়ারেস্ট রিয়াকশনের মধ্যে যেখানে আমার এটিপি ইউজ না হয়, জিটিপি ইউজ হয়। আর দুজনের শক্তি ভ্যালু একই রকম। তো জিটিপি ইউজ হলো, জিটিপি থেকে আমার জিডিপি, মানে জিডিপি থেকে আমার জিটিপি হয়ে যাচ্ছে। এবার যেহেতু জিডিপি থেকে ডাইফসফেট থেকে তৈরি হচ্ছে ট্রাইফসফেট, তাহলে ফসফেট এলো থেকে, ফসফেট দিল আমার এখান থেকে এসছে। এই যে ফসফেট এখানে চলে এসছে বলে, যেহেতু সাবস্ট্রেট থেকে ফসফেট এসছে আমার এখানে, সেই জন্য এখানে এই রিয়াকশনটা হয়ে যাবে আমার আরেকটা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। ওখানে আমার দুটো ছিল, এখানে আমার একটা ফসফেট, এখানে একটাই হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। এই জায়গাটা ফসফেট দেখতে পাচ্ছ এখানে, ব্যাস। এবারে তৈরি হলো সাকসিনেট। সাকসিনেট থেকে এবারে তৈরি হবে কেন আমাদের ফিউমারেট, আর একটা নাম ফিউমারেট। এই রিয়াকশনটা কি হচ্ছে, এখানেও আমার হয় কিনা জারণ বিজারণ রিয়াকশন, মানে এখানেও আমাকে একটা ডিহাইড্রোজেনে জানতে হবে। সাকসিনেট থেকে ফিউমারেট হলে সেটা হয়ে আমার কি হয়ে যায়, জারিত হয়ে যায়। আর সাকসিনেট থেকে জারিত হচ্ছে মানে নিশ্চয়ই একজন বিজারিত হচ্ছে। তো এফএডি থেকে তৈরি হয়ে যায় আমার কে না এফএডিএইচ2। এফএডি থেকে তৈরি হয়ে যায় আমার এফএডিএইচ2। এটা কিন্তু গ্লাইকোলাইসিস ছিল না, গ্লাইকোলাইসিস শুধু এনএডিএস ছিল। এফএডিএইচ2 তৈরি হবে এখানে। ফিউমারেট থেকে এবারে হবে কে না চেঞ্জ হয়ে তৈরি হবে আমার কে না ম্যালেট। ফিউমারেট থেকে তৈরি হবে আমার ম্যালেট। আর এখানে যে উৎসটা হেল্প করে তাকে বলা হচ্ছে ফিউমারেজ। আর কি করে ফিউমারেজ? ফিউমারেজ করছে জলকে ঢুকিয়ে দেয়, দিয়ে আমার তৈরি করে দেয় আমার ম্যালেট। বলো, এরপরে ম্যালেট জারিত হয়ে তৈরি করবে আমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ম্যালেট জারিত হচ্ছে, নিশ্চয়ই একজন বিজারিত হবে। ঠেকা নিয়ে রেখেছে কে ভাই, এনএডি আছে। এনএডি থেকে আমার এই যে এই স্টেপটায় এনএডি থেকে আবার এনএডিএস তৈরি হয়ে যাবে। তাহলে তিনটা স্টেপে হচ্ছে আমার এনএডিএস তৈরি হলো, এখানে এখানে আর এখানে। একটা স্টেপে এফএডিএসটি তৈরি হলো। আর দেখো আবার চলে এলো আমার অক্সালো অ্যাসিডেট। তাহলে কি হলো, চক্র পূর্ণ হলো তো। দেখো গ্লাইকোলাইসিসে কিন্তু গ্লুকোজ থেকে গ্লুকোজ তৈরি হয়নি, এখানে কিন্তু স্টার্ট হয়েছিল আমার এই অক্সালো অ্যাসিডের থেকে, আবার অক্সালো অ্যাসিড থেকে ফিরে এলো। এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের সাইকেল। কি সাইকেল? ক্রেবস সাইকেল। হলো, তাহলে শেষ হলো ক্রেবস সাইকেল আমাদের। এবার ব্যাপার হচ্ছে এই যে এফএডিএস2 তৈরি হলো, এই যে এনএডিএস তৈরি হলো, এদের ভাগ্য কি? এরা এবার কোথায় যাবে ভাই? এরা কি যাযাবর হয়ে গেল? না, এরা কিন্তু এবার যাবে এটিপি তৈরি করতে। কোথায় যাবে আমাদের এটিপি তৈরি করতে? এটিপি তৈরি করতে আমাকে যাবে সে কোথায় না ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা আমার ইটিএস। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস এ যাবে। ইটিএস হচ্ছে কয়েকটা উৎসেচক আছে, কয়েকটা কমপ্লেক্স আছে, যারা কি করে না এই এনএডিএইচ আর এফএডিএইচ2 থেকে ইলেকট্রনকে নিয়ে তৈরি করতে সাহায্য করে কি জল তৈরি করায়, আর তৈরি করে আমাদের এটিপি। হয় কোথায় ইটিএসটা? ইটিএস হয় আমাদের মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। আমি যদি এটা মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন ভাবছি, তাহলে এইখানে আমার হয় আমার ইটিএস। এটা অন্তঃপর্দা তো আমাদের মাইটোকন্ড্রিয়ার, তাহলে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় আমার সম্পন্ন হয় কিনা ইটিএস। ঠিক আছে, ইনা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা বলছি আমরা, মানে অন্তঃপর্দা মাইটোকন্ড্রিয়া। গঠনটা দেখতে কেমন দেখে নি। দেখো এটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, অন্তঃপর্দা। এর বাইরে হয়ে যাচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া, এখানে আরেকটা পর্দা থাকবে মাইটোকন্ড্রিয়া, যেহেতু আমরা মাইটোকন্ড্রিয়ার ডবল মেমব্রেন বুঝি আমরা। এটা এইটা হয়ে গেল আমাদের বহিঃপর্দা, এটা হয়ে গেল আমাদের বহিঃপর্দা, এটা আমাদের মাইটোকন্ড্রিয়া বহিঃপর্দা, আর এইটা হয়ে গেল আমাদের অন্তঃপর্দা, এটা আমাদের অন্তঃপর্দা। এই অন্তঃপর্দাতে আমাদের দেখো বিভিন্ন উৎসেচকের কমপ্লেক্স গুলো এখানে বসানো আছে, এভাবে বসানো আছে। ঠিক আছে, এদের কয়টা নাম আছে, দেখো চারটা কমপ্লেক্স দেখতে পাচ্ছ, চারজনের চারটা নাম। কমপ্লেক্স 1 যেটা, এই যে ফার্স্ট কমপ্লেক্স যেটা এই পাবলিকটা, এর নাম হচ্ছে কি না এনএডিএইচ ডিহাইড্রোজিনেস বা এনএডিএইচ কিউ রিডাক্টেজ।
NADH ডিহাইড্রোজিনেজ বা NADH কিউ রিডাক্টেজ। সেকেন্ড যেটা তার নাম হচ্ছে কিনা সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ আমরা ওই একটু আগে ক্রেবস সাইকেলে পড়লাম, সেই উৎসবটা। তারপরে কি আছে দেখো 3 নম্বর, এর নাম হচ্ছে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। আর যেটা আমাদের 4 নম্বর যেটা, তার নাম হচ্ছে কি সাইটোক্রোম অক্সিডেজ বা সাইটোক্রোম A3 কমপ্লেক্স। ক্লিয়ার হলো? ফার্স্টের নাম হচ্ছে আমাদের NADH ডিহাইড্রোজিনেজ বা NADH কিউ রিডাক্টেজ। সেকেন্ডের নাম হলো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। থার্ডের নাম হচ্ছে আমাদেরকে না সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। আর লাস্ট কমপ্লেক্স যেটা তার নাম হচ্ছে কি সাইটোক্রোম অক্সিডেজ। এখানে কাজ কিরকম হয়, কাজটা এবার দেখে নেওয়া যাক কাজটা কেমন হয়। দেখো NADH যখন NAD প্লাসে জারিত হচ্ছে তখন কি হচ্ছে না এখান থেকে ইলেকট্রনটা ঢুকছে আমার ভেতরে ইলেকট্রনটা এরপরে ট্রান্সফার করবে কোথায়, কমপ্লেক্স 1 ট্রান্সফার করবে এই কিউতে। কিউ মানে হচ্ছে এখানে কোএনজাইম কিউ বা ইউবিকুইনন। এরা কি, এরা হচ্ছে আমাদের ইলেকট্রন পরিবাহক, মানে এরা ফ্রিলি ইলেকট্রনকে পরিবহন করতে পারে। এক ইলেকট্রন দিয়ে দিল। এখানে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ যখন FADH2 থেকে FAD হবে, যখন এখানে জারিত হবে তখন ইলেকট্রন এর মধ্যে ঢুকবে। এই ইলেকট্রনটা চলে আসবে আমার এর কাছে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এ দেবে, এখান থেকে ইলেকট্রন এ দেবে। গেল, দুটো গ্রহণ করলো কি আমাদের ইউবিকুইনন বা কোএনজাইম কিউ নিল। এবারে কোএনজাইম কিউ বা ইউবিকুইনন কি করবে, ফেলবে এটা কোথায়, আমার কমপ্লেক্স 3-তে। কমপ্লেক্স 3-তে আসবে। কমপ্লেক্স 3-তে আছে কি আমাদের সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। তো এই সাইটোক্রোম BC1 কমপ্লেক্স কি করবে, এই ইলেকট্রনকে আবার দিয়ে দেবে কাকে, সাইটোক্রোম C কে। সাইটোক্রোম C আমার কমপ্লেক্স 3 আর 4 এর মাঝখানে থাকে। সেও সেই একই রকমের ইলেকট্রন পরিবাহক। সে কি করবে, ইলেকট্রনকে নেবে, দিয়ে ঠেলে দেবে কোথায়, আমার কমপ্লেক্স 4 কে দিয়ে দেবে। কমপ্লেক্স 4 এ আছে কে, কপার আছে আর হচ্ছে আমাদের সাইটোক্রোম AA3। কি করবে, তারা কি করবে, সব ইলেকট্রন গুলোকে নিয়ে দিয়ে দেবে আমাদের অক্সিজেন বাবাজিকে। লাস্ট পর্যন্ত আমাদের লক্ষ্য সেটাই, অক্সিজেনকে আমাকে ইলেকট্রন দিয়ে দেওয়া। অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে দিল। এখান থেকে আমাদের যেটা ছাত্র থেকে H+ আর অক্সিজেন দুটো যুক্ত হলো, ইলেকট্রন এলো, তৈরি করা হলো আমাদের জল তৈরি করলো, যেটা আমাদের লক্ষ্য ছিল, আমাদের রিয়াকশনে পড়েছিলাম, শ্বসনের রিয়াকশনে। তাহলে এইভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আমার জল তৈরি করে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এই যে যখনই ইলেকট্রনটা যায় কিছু পরিমাণ H+ পাম্প হয়। কমপ্লেক্স 1 কটা H+ পাম্প করে না, 4টা H+ পাম্প করে। এই 4টা H+ পাম্প করে। কমপ্লেক্স 2 কোনো H+ পাম্প করে না। কমপ্লেক্স 3 কটা পাম্প করে, কমপ্লেক্স 3 পাম্প করে আমার 4টা H+ পাম্প করে। আর কমপ্লেক্স 4 কটা পাম্প করে, কমপ্লেক্স 4 পাম্প করে আমার 2টো। তাহলে কটা হলো আমার, তাহলে আমার NADH এর জন্য কটা ইলেকট্রন পাম্প হয়ে গেল, কটা H+ পাম্প হয়ে গেল, 4 + 2 10টা। তাহলে এবার দেখো NADH এর জন্য আমার কটা ইলেকট্রন পাম্প হয়ে গেল না, 10টা ইলেকট্রন বলছি, 10টা আমার H+ পাম্প হলো। এবারে ব্যাপার হচ্ছে এখানে আরেকটা কমপ্লেক্স থাকে যাকে আমরা বলি, এখানে আরেকটা আমার কমপ্লেক্স থাকে যাকে আমরা বলি ATP সিনথেজ। ATP সিনথেজ কি করে না, এই যে H+ গুলো এখানে জমে যাচ্ছে, তো H+ গুলোকে এখানে বেড়ে যাচ্ছে, এখানে H+ কমে যাচ্ছে, তাহলে এখান দিয়ে এরকম H+ গুলো বেরিয়ে যাবে। যেরকম ভেবে নাও সে ইয়ের মতো, ওই যে জলবিদ্যুৎ কেন্দ্র হয় না, যে একদিকে জল জমে থাকলো খালে, এদিকে জল নেই, ছেড়ে দিলে জল নামবে, টারবাইন ঘুরবে, ইলেকট্রিসিটি তৈরি হবে। তো এখানেও সেই একই রকমের, এই পাশ দিয়ে যখন H+ গুলো যাবে তখন এখানে ঘুরবে ATP সিনথেজের মুন্ডুটা দিয়ে ATP তৈরি করতে থাকবে। তো 4টা H+, কটা বললাম, 4টা H+ গেলে একটা ATP তৈরি হয়। কটা, 4টা H+ যখন আমার ATP সিনথেজের মধ্যে দিয়ে যায় তখন একটা ATP তৈরি হয়। তাহলে একটা H+ গেলে কত হবে, 1/4 ATP। তাহলে এবার NADH কটা নিয়ে পাম্প করিয়েছে, 10টা। তাহলে 10টা H+ যদি পাম্প হয়, যদি 10টা H+ পাম্প হয় তাহলে কটা হবে গো ATP, 10/4 ATP। আর 10/4 তোমরা ক্যালকুলেট করে ফেলো,
2.5 বেরাবে, তাই না? তাহলে এইবারে বুঝতে পারছো যে কেন বলা হয় যে একটা NADH থেকে কটা এটিপি তৈরি হয়, আড়াইটা। এইভাবে এলো। তাহলে দেখো কত ভেতরে ক্যালকুলেশন ছিল, হ্যাঁ? যে 4টা H প্লাস গেলে একটা এটিপি, একটা H প্লাস গেলে 1/4, আর যেহেতু এখানে NADH এর জন্য 10টা এটিপি তৈরি, 10টা H প্লাস গেছে পাম্প হয়েছে, তাহলে 10টার জন্য হয়ে গেল আমার আড়াই। বলে এবারে কোশ্চেন, FADH2 থেকে কটা তৈরি হচ্ছে? FADH2 যেহেতু আমার এটা যেহেতু পাম্প করছে না, তাহলে FADH2 কটা হচ্ছে? একটা, আর এটা একটা, মানে 6টা। তাহলে এখন যদি FADH2 জন্য ধরতাম 6H প্লাস ধরতাম, তাহলে 6H প্লাসের জন্য হতো 6/4 ATP। বুঝতে পারছো অবশ্যই? এটা হচ্ছে আমার NADH এর জন্য, এটা আমার NADH এর জন্য ছিল, আর এটা হচ্ছে আমার FADH2 এর জন্য। FADH2 জন্য, তো এখানে 6টা হচ্ছে, কারণ এটা তো হচ্ছে না তখন এই দুটো হচ্ছে। তাহলে কত হচ্ছে? 1.5 ATP, অনু ATP। তাহলে এবার বোঝা গেল যে আমার NADH2 NADH এর জন্য তৈরি হয় আড়াই অনু ATP পার NADH এর জন্য, আর FADH2 এর জন্য আমার পার অনু FADH2 এর জন্য 1.5 অনু ATP উৎপন্ন হয়। হলো? এইভাবে আমাদের ক্যালকুলেশন গুলো আসে, আর এইভাবে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কাজ করে। আশা করি বুঝতে পেরেছো এটা। এবারে এই যে বললাম না যে এটা ধরো আমার এটিপি সিনথেজ, এই পাশ থেকে আমার H প্লাস গুলো যাচ্ছে, এই মুন্ডু ঘুরছে এবং ঘুরতে আছে দিয়ে আমার এটিপি তৈরি হচ্ছে। এই যে অভিশ্রমণটা হলো, এটা তো অভিশ্রমণ টাইপের জিনিস, কারণ H প্লাস গুলো একটা দিকে বেশি ছিল, একদিকে কম ছিল। এই রকমের অভিশ্রমণকে বলা হয় রাসায়নিক অভিশ্রমণ বা কেমি অসমোসিস। রাসায়নিক অভিশ্রমণ বা কেমি অসমোসিস, এটাকে বলা হচ্ছে কেমি অসমোসিস। এই কেমি অসমোসিসকে ইউজ করেই আমার এটিপি সিনথেজ কি করে না এটিপি উৎপন্ন করে। এটিপি সিনথেজ কি করে? আমার এটিপি উৎপন্ন করে। হলো? আর এই কেমি অসমোসিস থিওরির প্রবক্তা কে ছিলেন? কেমি অসমোসিস থিওরি প্রবক্তা ছিলেন মানে আমাদের পিটার মিচেল। এ নাম পিটার মিচেল। আর যেটা বললাম যে এক অণু NADH থেকে তৈরি হবে আমার আড়াই অণু এটিপি, আর এক অণু FADH2 থেকে তৈরি হবে আমার 1.5 অণু এটিপি। ক্যালকুলেশন বুঝতে পারলে কিরকম করা হলো তাহলে? 10টা H প্লাস 6টা H প্লাস দিয়ে। এবার একটু হিসাবটা দেখে নিই তাহলে আমরা, যে আমাদের টোটাল এক অণু গ্লুকোজ থেকে কত এটিপি তৈরি হচ্ছে। দেখো ফার্স্ট যে গ্লাইকোলাইসিস পড়েছিলাম সেখানে আমাদের সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হয়েছিল একটা, আর এটিপি টোটাল প্রডিউস হয়েছিল 4টা, খরচা হয়েছিল ফার্স্ট প্রিপারেটরি ফেজে 2টো, তার নিট প্রোডাক্ট ছিল আমার 2টো, আর 2টো NADH তৈরি হয়েছিল, মনে পড়ছে? 2টো NADH মানে হচ্ছে 2 × 2.5 মানে 5টা। পাইরুভেট অক্সিডেশনে আমাদের 2টো NADH তৈরি হয়, সেটা বলা হয়নি, কিন্তু সেটা মনে রাখবে যে আমার পাইরুভেট অক্সিডেশন সেখানে হয়ে যাচ্ছে আমার 2 অণু NADH, দিয়ে এখান থেকে 5টা হয়ে গেল। ক্রেবস সাইকেল যেটা পড়লাম, ক্রেবস সাইকেলে আমরা জানি যে 20 অণু তৈরি হয়, তো এখানে আমার ক্রেবস সাইকেলে আমরা পড়ছিলাম 3 অণু NADH, 1 অণু FADH2, কিন্তু ঢুকছে তো আমার 2টো অ্যাসিটাইলকোলিন। তাহলে আবার 2 গুণ করে দাও, দিলে আমার 3টা থেকে হয়ে যাবে 6টা NADH, আর একটা FADH2 থেকে তৈরি হয়ে যাবে আমার, সেটা চেঞ্জ হয়ে যাবে আমার 2টো FADH2। তাহলে সেটা করলে আমার হয়ে যাবে 18 অণু এটিপি। আর যদি সবগুলোকে আমার যোগ করো তাহলে আমার টোটাল হয়ে যাবে এখানে 28, আর এখানে আমার নিট এটিপিতে আমার 4টা এখানে আসছে, যে টোটাল হয়ে যাবে 32 অণু এটিপি। তাহলে এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে তৈরি হলো কত? 32 অণু এটিপি। ভালো করে মনে থাকবে, এক অণু এটিপির সম্পূর্ণ জারণে তৈরি হবে 32 অণু এটিপি। আর এটা অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে আধুনিক মতবাদ অনুযায়ী। এই ঘটনাটা হচ্ছে আমার আধুনিক মতবাদ অনুযায়ী। আধুনিক মতবাদ অনুযায়ী, কারণ ওল্ড মতবাদে একটু সংখ্যাটা বেড়ে যেতে পারে, এই জন্য এটা হচ্ছে আমার আধুনিক মতবাদ অনুযায়ী এই 32 অণু এটিপি তৈরি হবে। ঠিক আছে? ওল্ড মতবাদ অনুযায়ী কি বলতো, NADH থেকে না আড়াই তৈরি হয় না, সেখানে 3 ধরে না, তারপরে বোঝা গেল যে আমাদের আড়াই হয়, সেই জন্য আমরা আধুনিক মতবাদটাই বেশি প্রেফার করি। চলো এবারে চলে আসি আমরা রেসপিরেটরি কোশেন্ট বা শ্বসন অনুপাতে। রেসপিরেটরি কোশেন্ট মানে হচ্ছে যত অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বাই যত অণু অক্সিজেন অণু নিয়েছি, মানে কোষ নিয়েছে, যত অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বাই যত অণু অক্সিজেন নিয়েছে কোষ, তার অনুপাতকে বলা হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট। মানে RQ ইকুয়াল টু যদি ধরে নিই, এই যে রেসপিরেটরি কোশেন্ট বা RQ ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড বাই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বাই অক্সিজেন। ঠিক আছে? এবার এই RQ বিভিন্ন খাবারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন,
এবার তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন খাবারের জন্য কোন আর কিউ হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেনের মধ্যে পড়ে। দেখো, যদি গ্লুকোজ জাতীয় খাবার হয়, মানে ধরো আমি এইগুলো খাচ্ছি, যদি গ্লুকোজ জাতীয় খাবার হয় তাহলে আর কিউ হয়ে যাবে আমার 1। ধরো তুমি খাচ্ছ মাছ মাংস, বেশ দাবিয়ে খাচ্ছ মাছ মাংস, তাহলে মাছ মাংসের মধ্যে আছে কি প্রোটিন, প্রোটিনের জন্য আর কিউ হয়ে যাবে আমার 1-এর থেকে কম। ঠিক আছে, 1-এর থেকে কম হয়ে যাবে। আর যদি স্নেহ পদার্থ হয় তাহলে হয়ে যাবে আমার 1-এর থেকে বেশি। স্নেহ পদার্থের জন্য আমার হয়ে যাবে 1-এর থেকে বেশি। 1-এর থেকে বেশি হয়ে যাবে। আর যদি ক্যাম উদ্ভিদ হয়, ক্যাম মানে হচ্ছে ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম, এটা সালোকসংশ্লেষ চ্যাপ্টারে পড়বো আমরা। যেমন ক্যাকটাস, ক্যাকটাসে কি করে, তারা কিন্তু ইয়ে তৈরি করে না, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে না। এর ফলে কি হচ্ছে, উপরটা জিরো হয়ে যাচ্ছে, তো কার্বন ডাইঅক্সাইড তৈরি না হলে উপরটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে 0/অক্সিজেন হয়ে গেলে কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে সেই জন্য এদের হয়ে যায় আর কিউটা হয়ে যায় কত না 0। তো ইনফিনিটি কেন হচ্ছে, অবাধ শোষণকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে তাদের ক্ষেত্রে হয় ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে এদের ক্ষেত্রে আমার কিন্তু ইয়ে তৈরি হয় না, অক্সিজেন তৈরি হয় না, মানে অক্সিজেন 0। এবার কোনো কিছু ভগ্নাংশের নিচে 0 থাকলে কি হয়, ইনফিনিটি হয়। তো সেই জন্য এদের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ইস্ট, এদের ক্ষেত্রে আমার আর কি হয়, আমার ইনফিনিটি হলো। আচ্ছা, এখানে কিন্তু আমি একটু ইয়ে করে দিয়েছি, ভুল বলে দিয়েছি, সেটা হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে কিন্তু আর কিউ 1-এর চেয়ে বেশি হচ্ছে, তো 1-এর চেয়ে বেশি হচ্ছে এটা আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার আর কিউ বা রেসপিরেটরি কোশ্চেন। রেসপিরেটরি কোশ্চেন থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে আমরা কি খাবারটা নিচ্ছি, মানে কি খাবারটা খাচ্ছি আমরা। গ্লুকোজ খেলে বুঝতে পারছো আর কিউ আমার 1 বেরিয়ে যাবে এইভাবে। তাহলে এটি হচ্ছে আমার আর কিউ গুরুত্ব। আর লাস্ট আমাদের যদি দেখি শ্বসনের গুরুত্বের মধ্যে কি কি আছে, শ্বসনের কাজ কি কি করে, বা আমাদের কেন শ্বসন দরকার। তাহলে প্রথম হচ্ছে শোষণ। শোষণ মানে বিভিন্ন ধরনের গ্যাস তো আমরা শোষণ করি। আমাদের শ্বসনের জন্য অক্সিজেন দরকার হচ্ছে ঠিকই, কিন্তু যখন আমরা নিচ্ছি তখন তো নাইট্রোজেনও ঢুকছে, জলীয়বাষ্পও ঢুকছে, এমনকি কার্বন ডাইঅক্সাইডও ঢুকে যাচ্ছে। তাহলে বিভিন্ন গ্যাসের শোষণের জন্য আমাদের এটা দরকার হয়। রেচন কেন বলছি, দেখো আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, তো কার্বন ডাইঅক্সাইড তো এক ধরনের রেচন পদার্থ। প্লাস হচ্ছে আমাদের শ্বসনের আমরা রিয়াকশনে পড়েছিলাম যে জলও তৈরি হয়, জলও একটা রেচন পদার্থ, অতিরিক্ত জল আমাদের বেরিয়ে যায় ঘাম দিয়ে। তাহলে রেচনের ক্ষেত্রে এটা ইউজ হবে। অম্লত্ব ক্ষারত্বের ভারসাম্য নির্ণয়, আমাদের বডি থেকে জল বেরিয়ে যাওয়া মানে তার সঙ্গে লবণও বেরিয়ে যাচ্ছে, ফলে আমাদের খনিজ লবণের চেঞ্জ হচ্ছে। আর হচ্ছে আমাদের কিনা অম্লত্ব ক্ষারত্ব, মানে আমাদের অ্যাসিডিটি অ্যালকালিনিটি এটারও চেঞ্জ হয়, কারণ কি ধরনের খাদ্য খাচ্ছ সেটা ডিপেন্ড করছে একটা ব্যাপার। আর উষ্ণতা ভারসাম্য, এই যে আমাদের গায়ে যে টেম্পারেচার, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার থাকে তো আমাদের, সেটাকে মেনটেন করতে কিন্তু আমাদের শ্বসন দরকার, নাহলে কিন্তু টেম্পারেচার কিন্তু ভাই মেনটেন হবে না, ঠিক তো। আর কি না, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য নিয়ন্ত্রণ। দেখো, অক্সিজেন আমরা নিলাম, কার্বন ডাইঅক্সাইড ছাড়লাম, তো একটা ভারসাম্য চলছে তো পরিবেশের সাথে। গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমরা গাছকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, দিলে সে সালোকসংশ্লেষ করছে, খাদ্য বানাচ্ছে, সেই খাদ্য আমরা খাচ্ছি, তো একটা ভারসাম্য নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে এটাও একটা গুরুত্ব আমাদের শ্বসনের, তো এটা করে রাখবে শ্বসনের কাজে। আর লাস্ট যেটা ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কথার অর্থ হচ্ছে, নামটা যদি ভেঙে ফেলো, ফসফো মানে কি, ফসফেট থেকে আসছে, তো ফসফো নামটা ফসফেট থেকে আসছে। ফসফেট, আমাদের ফসফেট যেটা থাকে আমাদের কোষের মধ্যে, তো ফসফেট থেকে নামটা এসছে। তাহলে যদি কোনো যৌগের সঙ্গে আমি যদি ফসফেট অ্যাটাচ করে দিই, কোনো যৌগের সঙ্গে যদি ফসফেট অ্যাটাচ করে দিই, ওই ঘটনাটাকে বলা হচ্ছে কিনা ফসফোরাইলেশন। তাহলে যদি ফসফেট বের করে দিই, ডিফসফোরাইলেশন, উল্টো রিয়াকশন। ফসফোরাইলেশন ঢোকালে ফসফেট ঢোকালে ফসফোরাইলেশন, আর বের করে দিলে ডিফসফোরাইলেশন। এখানে আমরা পড়ছি ফসফোরাইলেশন, মানে ফসফেট ঢুকাচ্ছি আমরা। তাহলে যে পদ্ধতিতে এডিপি বা জিডিপি জাতীয় জৈব অণুর সঙ্গে ফসফেট যুক্ত হয়ে অজৈব ফসফেট, অজৈব ফসফেট মানে তোমরা এই জিনিসটা দেখে থাকবে, পিআই। পিআই কথার অর্থ হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, যুক্ত হলে যে এটিপি আর জিটিপি তৈরি হয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে কিনা ফসফোরাইলেশন। ওই যে আমরা পড়লাম যেগুলো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, এগুলো পড়ছিলাম না। অক্সিডেটিভ ফসফোরিলেশন কথার অর্থ কি, অক্সিডেটিভ ফসফোরিলেশন মানে হচ্ছে যদি অক্সিজেন এখানে ইনভলভ থাকে, যেটা আমরা সবার সঙ্গে পড়লাম, যদি অক্সিজেন ইনভলভ থাকে, অক্সিজেন যদি এখানে গুরুত্ব পায়, মানে অক্সিজেনের দ্বারা, আণবিক অক্সিজেন দ্বারা যদি আমার ফসফোরিলেশন রিয়াকশনটা কমপ্লিট হয়, তাকে বলবো আমরা অক্সিডেটিভ ফসফোরিলেশন। ফটোফসফোরিলেশন মানে কি, ফটো মানে কি বলো, ফটো মানে হচ্ছে আমাদের কি না আলো, ফোটন থেকে নামটা আসছে না ফটো, তো ফটো মানে হচ্ছে আমার লাইট বা আলো। যদি আলোর জন্য বা আলোর উপস্থিতিতে যদি আমার ফসফোরিলেশন হয়, তাকে বলবো ফটোফসফোরিলেশন।
এখানে আলো মানে কোন না, এখানে আলো মানে হচ্ছে সানলাইট, এখানে সূর্যালোকের কথাই বলা হচ্ছে আর কি। এখন টিউবের আলো জ্বলে দিলে তোমার ফসফোরিলেশন হয়ে যাবে না, ওটা সূর্যালোকের কথাই বলা হচ্ছে, কারণ সূর্যালোকের মধ্যে শক্তি থাকে। আর লাস্ট হচ্ছে কিনা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, কথার অর্থ কি? সাবস্ট্রেট মানে হচ্ছে এনজাইম যার উপর কাজ করে। তো যদি সেই সাবস্ট্রেট থেকেই যদি ফসফেটটা পাই আমরা, মানে ধরো এই যেটা পড়েছিলাম আমরা যে আমরা 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, তাহলে একটা ফসফেট বেরিয়ে গেল। তো সেই ফসফেটটা আমাদের এডিপি নিয়ে নিয়েছিল, তাহলে কি হলো 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তো একটা সাবস্ট্রেট, এখান থেকে যেহেতু ফসফেটটা বেরিয়েছে, যেহেতু ফসফেটটা এসছে আর এডিপির সঙ্গে যুক্ত হয়েছিল, সেই রকম রিয়াকশনগুলোকে বলা হচ্ছে কিনা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হলো। যদি সাবস্ট্রেট যদি এখানে ইনভলভ থাকে, তাহলে ফসফোরিলেশন আমার 3 প্রকার হলো: অক্সিডেটিভ ফসফোরিলেশন, ফটোফসফোরিলেশন আর সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হলো।